থ্যাংক ইউ রাসেল ভাই। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি মানে যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি। ওনারা মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটা এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যেই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা, এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে যে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যায় অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু উনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত গভীরে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো একটু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে না যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে। মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয়, যাতে করে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলেনি, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন না। উনি বলছেন এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসি, তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম, এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো
আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়, তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা বলছেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেহেতু এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলেন। তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনই থেকে মানে হাতের মাথা পর্যন্ত মানে কবজি, এই কোনই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো ওরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, এখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন, এই জন্য মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনার উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না, আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে পারে এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এই জন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাঝ নদী যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছে ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল
একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন, দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার, তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্ট জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা, যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চরাঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চরটর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী বৌদ্ধ টিমের কাছ থেকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলামিন সিরাজগঞ্জ থেকে, 2023 সালের কথা। আলামিন তখন সাভারে একটা পলিটেকনিক্যাল কলেজে পড়াশোনা করেন। তো সেখানে তার কাছের কয়েকজন বন্ধু বান্ধব ছিল তাদের এলাকার, তাদের সাথে নিয়ে তিনি ভালোই থাকতেন, যেহেতু তাদের কাছের বন্ধু বান্ধব আছে। কিন্তু তার থেকেও আনন্দের ব্যাপার ছিল যখন ছুটি হতো, বছরে তাদের যে বিভিন্ন ছুটি পেত, সেই ছুটিতে যখন বাড়ি আসতো, তো বাড়ি আসলে একেবারে মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যেত, কারণ এলাকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হতো। তো সেখানে ভালোই একটা সময় কাটতো। তো একবার এরকম ছুটিতে আলামিন আর তার বন্ধু সোহাগ বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বেশ ভালো লাগছে তাদের, যদিও তাদের একটা দুঃখের বিষয় হচ্ছে যে দেখা যায় নদী ভাঙনের কারণে তাদের বাড়ি সরিয়ে নিতে হয় দিক ওদিক। তো মানে বেশ তাদের যেই বাড়িটা আগে যে জায়গায় ছিল সেখানে সরিয়ে নিতে হয়েছে, একটু ডিফারেন্ট বাড়িঘর। তো এটা তার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো তারপরও দেখা যেত সন্ধ্যার পরে আলামিন বেরিয়ে যেত তার বন্ধুদের সাথে, যে তারা আড্ডা দিত এবং সেই আড্ডা বেশ খানিকক্ষণ চলতো। তারপর বাসায় এসে খাওয়া দাওয়ার পরে গভীর রাত্রে তারা আবার বেরোতো। তো এই বেরোনোটা হতো বেসিক্যালি তাদের ক্যারাম বোর্ড খেলার জন্য। এই ক্যারাম খেলার একটা আসর জমতো, মানে আড্ডা এবং আসর। তো সেটা নাকি বাজারের কাছে মানে ঘর ছিল, সেই ঘরের মধ্যে তারা ক্যারাম বোর্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে, ক্লাব ঘর বলতো, সেখানে বসতো এবং সেখানে একেবারে গভীর রাত পর্যন্ত ক্যারাম খেলা হতো। এবং সেই ক্যারাম খেলা মানে চলতো, দেখা যেত যে রাত 2টা-3টা পর্যন্ত ক্যারাম খেলা চলতো এবং তারপর অনেকে ব্যাক করে চলে আসতো, আবার অনেকে ওখানে ঘুমায়ও যেত, এরকম হতো। তো ওই যে আলামিন 2023 যখন বাড়ি গেছে তার বন্ধুর সাথে, তখন প্রথম এই কয়দিন এমনি আড্ডা দিল এদিক ওদিক, বাসার থেকে গভীর রাতে বেরোতে দিত না। তো তারপর আস্তে আস্তে বাসায় সবাইকে না জানিয়ে বেরোনোর অভ্যাস করলো আলামিন। তো সে আর তার সেই বন্ধু দুজন, সোহাগ, দুজন বের হয়ে যেত। তো বের হয়ে সেই ক্যারামের আড্ডায় চলে যেত এবং আড্ডা দিত, সেখানে খেলাধুলা হতো, ক্যারাম খেলতো। গভীর রাত হয়ে গেলে অনেক সময় ওখানে থেকেও যেত এরকম। তো একদিন এরকম কথা, সেদিন তারা গেছে, সে আর তার বন্ধু সোহাগ। তো গিয়ে ওই ক্যারাম খেলা শুরু করছে। তো খেলতে খেলতে ওই দিন খুব জমে উঠছে খেলা। তো রাত প্রায়
12:30 মতো বেজে গেছে এরকম একটা সময়। এবং তার আগে একটা টিমের সাথে সে আর তার বন্ধু খেলছে। তো খেলে মোটামুটি ভালোই খেলছে, কিন্তু মাথাটা কেমন জানি তার কাছে মনে হয়ে গেছে যে মাথাটা কাজ করতেছে না, কেমন জানি একটু বদ্ধ বদ্ধ লাগতেছে। তো সে বের হয়ে আসছে তার বন্ধুকে নিয়ে, বলছে যে চল আমরা একটু হাঁটাহাঁটি করি। তো নিশুতি রাত, বাজারের বাইরে এসে দেখে যে একেবারে একদম নিশুতি, দূরে কুকুর ডাকতেছে এবং কুকুর কেমন কান্না করে ডাকতেছে এবং সে কান্নাটা শুনতেও কেমন জানি লাগে। তো তার বন্ধু সোহাগ ওদিকে তাকায় বলল যে এখানে কই যাবি, দেখ বাজারের অন্ধকার, এনে কুত্তা ডাকে, কোথাও যাওয়ার তো অবস্থা নাই। তো আলামিন বলতেছে না রে, ভালো লাগতেছে না ঘরের মধ্যে এরকম আলোর মধ্যে বসা, আলো তো খুব বেশি না, এই আলোর মধ্যে খেলতে খেলতে মাথা ধরে গেছে, আর বদ্ধ না একদম, আবার গান বাজতেছে, কি একটা অবস্থা। তো তখন তার বন্ধু বললো যে আচ্ছা চল আমরা যে নদীর হেন্দে ঘুরে আসি, ওখানে ভালো লাগতে পারে, আমাদের কাছে বাতাস আছে টুকিটাকি, ওই জায়গায় চল। তো সোহাগ আর সে হাঁটা ধরলো, হাঁটতে হাঁটতে বাজারের এলাকাতে বেরোয় গেল। হেঁটে গিয়ে তারা মূল যে রাস্তা নদীর কাছে সেখানে চলে গেল, যমুনার একটা অংশ আর কি। তো ওইখানে গিয়ে দেখতেছে যে তারা যেখানে দাঁড়াইছে সেখান থেকে নেমে গেলে বেশ খানিকটা নদী বলতে আসলে নদী শুকায় গেছে, মাঝখানে চর পড়ছে, এই পাশে একটু পানি, এই পাশে একটু পানি, আর এই পাশে হাঁটার জায়গা আছে ওখানে, ক্ষেতের মতো। তো বললো যে আয় নিচে নামি। তো তার বন্ধু ওই পাড় ধরে হাঁটা শুরু করলো, ইসেও নামলো, সাথে আলামিনও হাঁটলো, হেঁটে নেমে গেল সেখানে। তো হেঁটে নেমে তারা একদম পাড়ে নামলো এবং নেমে গিয়ে দেখতেছে যে সামনে যে সামান্য পানি, বেশি না, ওই পানিটা হয়তো হাঁটু পানি হবে, ওখান থেকে হেঁটে গেলে সামনে বেশ চর জেগে আছে, বিশাল বালির চর। তো বললো যে চল চরে যেয়ে বসি। তো আলামিন বললো চল। তো তার বন্ধু হেঁটে হেঁটে গেল চরে এবং আলামিনও গেল। তো পানিতে পা দেওয়ার পর পানিতে পা ডুবে গেছে প্রায় হাঁটু পরিমাণ। তো পা গোটায় নিয়ে উঠে যে তারা উঠলো এখানে চরের মধ্যে। তো চরে ওঠার পর দেখতেছে চারিপাশে পানি এবং পানির উপর ফিনফিনে কুয়াশা। আর এই বেলে চর হলো জায়গায় জায়গায় থোকা থোকা ঘাস আছে, বেশ বড় বড় হয়ে গেছে ঘাসগুলা। তো দুইজনে হাঁটতে থাকলো, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, যে চাঁদের আলো পড়ছে, দেখলো যে যেসব জায়গায় বালি সাদা হয়ে গেছে একবারে মরুভূমির মতো, চকচক করতেছে, ওই জায়গায় আবার ঘাস টাস কিছু নাই। তো আলামিন বলল যে ভালোই লাগে রে, দেখ কি সুন্দর, মনে হয় মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি। হ্যাঁ মরুভূমির মতো লাগে, চল। দুইজনে হাঁটতে হাঁটতে একেবারে ওই চরের শেষ দিকে চলে গেছে, একদম শেষ মাথায়। ওই জায়গায় যে দেখতেছে ওইখানে পানি, নদী বয়ে যেতেছে বেশ ছিন্নভাবে এবং নদীর পানি এসে ছলাৎ ছলাৎ করে এই বেলে পাড়টার মধ্যে বাড়ি মারতেছে। তো বলতেছে আলামিন তখন যে আমরা কিন্তু এখন নদীর মাঝখানে দাঁড়ায় আছি প্রায়। তো সোহাগ বলতেছে যে হ্যাঁ নদীর মাঝখানে একদম, নদী এই জায়গায় যদি পানি থাকতো তাহলে মনে কর আমরা কত তলে আছি পানির, এখন তো পানি নাই। তো যাই হোক, দুইজন বসে গল্প করতেছে, বিভিন্ন রকম গল্প তাদের জীবনের, এবং মনটা একদম উদাস হয়ে গেছে এবং চাঁদের আলো পড়ছে এবং অনেকক্ষণ সময় পার হয়ে গেছে তাদের খেয়াল নাই, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে খেয়াল নাই। তো আলামিন এক পর্যায়ে শুয়ে পড়লো, সে ওখানে শুয়ে পড়ে চাঁদ দেখতেছে মাথার নিচে হাত দিয়ে এবং গল্প করতেছে বন্ধুর সাথে। তো এরকম শুয়ে গল্প করতে করতে আলামিনের যে কখন চোখ লেগে আসছে সেটা সে বুঝতে পারলো না, সে ঘুমায় গেছে, আসলে সে ঘুমাই গেছে। বাতাসের ঠান্ডা, বাতাসের নদীর উপর যে বাতাস বইতে, সে বাতাসের ছোঁয়ায় আর এই কথা শুনতে শুনতে বন্ধুর একসময় তার ঘুম চলে আসছে, সে ঘুমায় পড়ছে। কতক্ষণ ঘুমাইছে খেয়াল নাই এবং তার বন্ধুও তাকে কেন উঠানে সে বুঝতে পারে নাই। হঠাৎ করে আলামিনের ঘুম ভাঙলো। তো ঘুম ভাঙার পর সে উঠছে, উঠে বোঝার চেষ্টা করতেছে, প্রথম সে বুঝতে পারতেছে সে কোথায় আছে। দেখলো যে হাতে মুখের উপর দিয়ে হালকা পানির স্তর হয়ে গেছে, কুয়াশা পড়ে, কুয়াশাগুলো লাগছে শিশিরের মতো। তো সেগুলোতে সে তাড়াতাড়ি মুখটা মুছলো, মুছে সে তাকায় দেখে যে তার বন্ধুও ওই পাশে এরকম শুয়ে আছে, তার মতো এরকম শুয়ে আছে, সে হয়তো ঘুমায় গেছে। তো আলামিন তাড়াতাড়ি তার বন্ধুকে ডাক দিল, এই সোহাগ ওঠ ওঠ। তো দেখা গেল যে সে ধাক্কা দিতেছে, কিন্তু সোহাগ তাকে বলতেছে কিরে উঠছস, বললো সে জাগ্রতই এরকম লাগতেছে, কিন্তু চোখ বন্ধ করা। তো সে বলছে তুই কি জায়গা আছোস? হ্যাঁ। তাহলে চোখ বন্ধ করে রাখছিস কেন? সামনে দেখ, সামনে দেখ, তুই পানির দিকে দেখ। তো আলামিন পানির দিকে তাকায় দেখতেছে যে পানির মধ্যে মনে হচ্ছে নড়াচড়া হচ্ছে, তাদের যে সামনে যে পানিটা বেশ উথাল পাথাল করতেছে, বেশ মনে হচ্ছে বেশ জোরে ঢেউগুলো উঠতেছে, কেমন জানি অনেকটা ঝড় বৃষ্টি হলে যেরকম উঠে সেরকম। তো আলামিনের কাছে একটু ভয় লাগলো, সে বললো পানি এরকম করতেছে কেন? পানি বেশ জোরে এসে স্প্ল্যাশ করলো তাদের পায়ের কাছে, তার থেকে বেশ খানিকটা কাছে, এত দূরে, আগে কিন্তু দূরে। তো সে চিন্তা করলো যে জোয়ার আসতেছে নাকি, কি ব্যাপার। তো সে তার বন্ধুকে আস্তে করে টেনে টেনে সরাইতে গেছে, বলছে এই ওট ওট, এদিকে এদিকে। তার বন্ধুকে টানিস না আমারে, তুই দেখ সামনে দেখ। তো আলামিন বললো ঘটনা কি? তো
সামনে তাকায় সে দেখে নদীর নিচ থেকে, পানির নিচ থেকে কিছু উঠতেছে এরকম, গায়ের রং একদম কালো, ঘুটঘুটে কালো, মনে হচ্ছে যে কালো কিছু জিনিস এবং মানে আকৃতি, অবয়ব পানির নিচ থেকে উঠতেছে। এবং মানে এই যে মাথাটা উঁচা করতেছে, মনে হচ্ছে যে পানিগুলো পড়ে যাচ্ছে এরকম, এবং সেগুলো মানুষের মতো অনেক লম্বা লম্বা কালো, এবং তাদের চোখগুলো মনে হলো জ্বলতেছে এবং পানির উপরে উঠে আসতেছে তারা ওইখান থেকে। তো আলামিন খুবই ভয় পেয়েছে, ভয়ের চোটে সে থরথর করে কাঁপতেছে। সে বুঝতে পারছে খারাপ কোনো জিনিস। সে তার বন্ধুকে জোরে ধাক্কা দিল, দেখলো বন্ধু তাকাইছে, বন্ধুর চোখ দুটো তার কাছে মনে হচ্ছে জ্বলে উঠছে এরকম। তো সে সাথে সাথে দোয়া পড়া শুরু করলো। তো বন্ধুর হাত ধরে দোয়া পড়ছে, তো তার বন্ধু হাত ঝাড়াঝাড়ি করার চেষ্টা করতেছিল তার সাথে। এক পর্যায়ে তার বন্ধু একদম হয়ে গেল, মানে নিস্তেজ হয়ে গেল। তারপর তার সে জোরে ধাক্কা দিল, দেখা যায় বন্ধু উঠছে। ওঠার পরে বন্ধু বলছে, কি হয়েছে কি হয়েছে? সে বলছে, কি রে বেটা, তোর কি হয়েছিল? তোরে কি ভূত ধরছিল নাকি? আলামিন বলতে, তোর ভূত ধরছিল, কি ব্যাপার? তারা তাকায় দেখতেছে তাদের চারপাশ বেশ ঘন কুয়াশায় ছেয়ে গেছে, গাঢ় কুয়াশায়, এবং নদীর নিধিতে কি উঠতেছিল সেটা দেখতে পাচ্ছে না, তাদেরকে আর দেখতে পাইতেছে না যেটা আলামিন দেখছে। এবং চারিপাশে ঘন কুয়াশা, কিন্তু পানি বাড়ি খাওয়ার শব্দ আসতেছে। তো দেখা গেল সোহাগ ভয় পেয়ে গেছে বেশ। সে আলামিনে বলতেছে, কি হয়েছে? আলামা, আমি কি হয়েছে, হঠাৎ করে তুই আমার এবার উঠাইলি কেমনে, কি কি ব্যাপার? তো বলে, আরে বেটা, তুই ঘুমাই গেছিস, তোর কি ভূতে ধরছিল? তুই আমার সাথে কি কইছিস যে কি উঠতেছে দেখ? আমি তাকায় দেখি এরকম এরকম। তো বলে যে বুঝতেছি না তো কি। এই সময় তারা শব্দ পেল অসংখ্য শিয়াল ডাকার, মনে হয় যে পাল ধরে শিয়াল ডাকতেছে। তো দুইজন কাঁপতে কাঁপতে তাকায় দেখলো তাদের থেকে প্রায় 20-25 ফিট দূরে ওইদিকে কতগুলো চোখ জ্বলতেছে। এবং মানে এই যে চাঁদের আলো মেঘে ঢাকা, এর মধ্যে কুয়াশার উপর পড়ছে, কুয়াশাটা কিন্তু ধুয়ে যাচ্ছে, এবং এই আলোতে তারা বুঝতে পারলো যে অসংখ্য শিয়াল সেখানে দাঁড়ায় আছে। মানে অসংখ্য শিয়াল দাঁড়ায় আছে সেখানে, এবং সেগুলো মনে হচ্ছে যে হিংস্র, এই পাল্টা তাদের উপর হামলা করবে এরকম। তো ভয়ে কাঁপতেছে আলামিন, চিন্তা করছে কি করবে সে, মানে বুঝে উঠতে পারতেছে না। সে দোয়া পড়া শুরু করলো, আর দোয়াটা পড়ার পরপরই দেখলো যে শিয়ালের ওখান থেকে শব্দ আসতেছে, কেমন জানি একটা ডাকের শব্দ। এই সময় সে পেছনে একটা গড় গড় শব্দ পেল, মনে হলো একটা যে কুকুরের যেরকম ডাক সেরকম। কুকুরের ওই শব্দে দেখা গেল যে শিয়ালগুলা মানে কুই কুই করে পিছন দিকে যাওয়া শুরু করলো, এবং কুকুরটা কাছে আসতেছে তাদের, বেশ বড় একটা কালো কুকুর। এবং এইটাতে কিন্তু দুইজন ভয় পেয়ে গেছে, আলামিন সহ। কুকুরটাকে দেখেও ভয় পেয়েছে। এখন কুকুরটা যত এগোয় আসতেছে, শিয়ালগুলো পিছায় যাচ্ছে পেছন দিকে। তো এক সময় কুকুরটা তাদের কাছাকাছি এসে দাঁড়ালো, এবং মনে হইতেছে যে কুকুরটা চাচ্ছে যে তারা ওদিকে ছড়ে যাক। তো আলামিন তাড়াতাড়ি তার বন্ধুকে নিয়ে হাঁটা দিল, কুকুরটা যেদিকে আসছিল সেদিকে হাঁটা দিল, এবং তারা খেয়াল করলো কুকুরটাও তাদের পেছন পেছন আসতেছে, এবং কুকুরটা পেছন ফিরে তাকাচ্ছে, আবার হাঁটতেছে চাঁদের আলোতে, মোটামুটি এরকম দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে আলামিনরা চলে আসলো যেদিক দিয়ে এখানে উঠছিল, চরের সেখানে, এবং সেখান থেকে কোনো মতে পানিতে নামতেও ভয় পেয়েছিল অনেক। তো যাই হোক, সে পানিতে নেমে তারা যখন উঠলো, তখন একসাথে পানিটা যখন পার হলে একসাথে মনে হলো যে সবগুলো শিয়াল ডেকে উঠছে। তাকায় দেখলো যে কুকুরটা আর পেছনে নাই। তো আলামিন সোহাগকে বললো, দৌড়া। তো দৌড়ানো শুরু করলো তারা দুজন। দৌড়া একদম রাস্তায় উঠছে, রাস্তায় উঠে দৌড়াচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে কিছু জিনিসপত্র, মানে এটা মানে কিছু কোনো একটা মানে অস্তিত্ব, কোনো এন্টিটি বা কিছু, এটার কোনো ডিরেক্ট ফিগার সে বলতে পারবে না। মনে হচ্ছে যে রাস্তার দুই পাশ থেকে তাদেরকে ধেয়ে আসতেছে এরকম। অনেক ভয় পেয়েছে তারা দুইজন। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে মানে ডাকাডাকি করতে করতে সে ঢুকছে ওখানে। ঢোকার পর তাদের বাসায় তাদেরকে ঢুকায় নিল। ঢোকার পর বলছে, কি হয়েছে? তো বললো যে এরকম এরকম ভয় পাইছে। তো বাসায় যারা মুরব্বী ছিল তো বকাবকি করলো যে রাত্রেবেলা বেরিয়েছিস কেন, এরকম ক্যারাম খেলতে গেছিস কেন, এসে বকা টকা দিতেছে। তো তারপর দেখা গেলো যে আলামিনের আম্মা এসে তাড়াতাড়ি তাকে ওই যে পড়া পানি ইত্যাদি খাওয়াইলো। সোহাগকেও করলো, তারা টেক কেয়ার করলো, পড়া পানি খাওয়াইলো। তো দুজনকে একটা রুমের মধ্যে বসতে দিয়ে বলল যে তোরা রাতটা থাক এখানে। দোয়া দুরুদ পড়ে তাদেরকে ফু দিয়ে দিল, বললো যে ঘরের মধ্যে এই দরজা আর খুলবি না রাত্রেবেলা, খারাপ কিছু তোদেরকে এখানেই করছে। তো যাই হোক, ওই দিন রাতে আলামিনের জ্বর আসছে, সাথে ওই ওর বন্ধুরও জ্বর ছিল, এবং তারা পরদিন যখন দিনের বেলা উঠছে ঘুম থেকে, রাতে নাকি অনেক দুঃস্বপ্ন দেখছে। আলামিন অনেক দুঃস্বপ্ন দেখছে ওইরকম কালো আলখাল্লা পরা কি এসে তাকে এরকম ডাকতেছে, ধরে নিয়ে যাবে এরকম। তো দিনের বেলা যখন ঘুম থেকে উঠছে, তখন দেখে যে তার বড় চাচা মসজিদ থেকে ওখানে যে মৌলানা সাহেব তাকে নিয়ে আসছেন। তো মৌলানা সাহেব এসে দেখে তাদেরকে বলল যে কি হয়েছিল।
তো তখন আলামিনরা বললো যে এরকম এরকম চরে গেছিলাম, এরকম এই জিনিস দেখছি। তখন বললো যে চরটা আসলে ভালো জায়গা না, রাত্রেবেলা চরের মধ্যে গেলে দেখলে দেখবাই খারাপ জিনিস চলাফেরা করে, খারাপ বাতাস চলাফেরা করে ওইখান দিয়ে, আর পানিতেও অনেক নাম না জানা খারাপ জিনিস আছে, এগুলো এরকম রাত্রেবেলা উঠে আসে, আইসা মানুষের উপর যে কাউরে পাইলে ওখানে প্রভাব ফেলে। বুঝো না এটা নদীর মাঝখানে তোমরা যে শুয়েছিলা, এটা কি ঠিক নাকি রাত্রেবেলা? এটা তো ভালো না। তো ওই রকমই খারাপ জিনিস আসছিল তোমাদেরকে ওখানে হয়তো খারাপ কিছু করতে বা প্রভাব ফেলতে তোমাদের উপরে। তো তোমার দাদা পরেশগার ছিল অনেক, তো তোমার দাদার এখানে কিন্তু অনেক জিন ঘোরাফেরা করতো, এদিন থেকে অনেক রকম জিন ঘোরাফেরা করতো। তো তাদের মধ্যেই ওই একটা ছিল হয়তো, ওই যে কুকুরটাকে দেখছো ওই ওই রূপে গেছে ওইখানে, তোমাদেরকে দেখছে, দেখে ওখান থেকে সরাই দিছে, তোমাদেরকে সরাই দিয়ে চলে আসতে সাহায্য করছে। তো এরকম যাবা না, এরকম রাত বিরাইতে এরকম নদীর মাঝখানে চরে বা এরকম খোলা জায়গায় যায় রাত কাটাবা না, থাকবা না। তো এগুলো বলে তিনি তাদেরকে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেন, ঝেড়ে দেন, বলে যে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, আর এরকম যেও না। তো এই ছিল আলামিনের একটা এক্সপিরিয়েন্স, যেটা সে আমাদের সাথে শেয়ার করলো। বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। গ্রামে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই থাকে, অনেকেই এরকম খোলা জায়গায় গিয়ে অনেক রকম জিনিস দেখছেন। এবং এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে আপনি যখন গ্রামে যে মানুষ বলে যে কোনো ক্ষেতের মাঝখানে সে বড় কালো কুকুর দেখছে, বা শিয়াল কিন্তু আসতেই পারে, মানুষকে একলা দেখলে কিন্তু শিয়াল চলেই আসে, কিন্তু শিয়ালও আবার যদি একাধিক মানুষ দেখে সাহস করে না। তো এই ক্ষেত্রে এখানে আলামিনদের সাথে কিন্তু আলামিন এবং আলামিনের বন্ধু ছিল, তারপরও কিন্তু শিয়ালগুলো এখানে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আলামিন তাহলে পানিতে ওগুলো কি দেখলো, যে পানিতে বড় বড় এরকম যে কালো অবয়ব এরকম চোখ জ্বলতেছে উঠে আসছে পানির নিচ থেকে। তো ওগুলো অবশ্যই মানে অতিপ্রাকৃত জিনিস ছিল যেগুলো উঠে আসছে। এবং এই কুকুরটা আসাটাও সেরকম, কুকুরকে শিয়ালরা সাধারণত ভয় পায়, কিন্তু এরকম এক পাল শিয়াল আসলে কিন্তু একটা কুকুরকে দেখে ওরকম ভয় পাওয়ার কথা না। তারপর আমি জানি না, হতে পারে, তবে যেহেতু এই জিনিসটার এক্সপ্লেনেশন অন্যভাবে পেয়েছে আলামিন, আমার কাছে মনে হয় বেশ ভীতিকর। গভীর রাতে এরকম জায়গায় গিয়ে যদি এরকম কিছু দেখা যায় তাহলে কিন্তু মানুষ অনেক ভয় পাবে। তো যাই হোক, এই সাথেই আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমাদের কাছে শেয়ার করেছেন ফরিদ আহমেদ, ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ থেকে। এবং তিনি অতীতে আমাদের সাথে আরো একটা ঘটনা শেয়ার করেছিলেন, যেটা আমি গত কোনো একটা এপিসোডে শেয়ার করেছি। তো ফরিদ সাহেব লিখেছেন যে তাদের এলাকায় একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ সম্পর্কিত কিন্তু অনেকে বলেন যে তেঁতুল গাছে পেতনি থাকে, ভূত থাকে, এরকম কথা গ্রাম বাংলায় প্রচলিত আছে, অনেকে বলেন। তো মানুষ অনেকে এটাকে বিশ্বাস করেন না, অনেকে এটাকে উড়িয়ে দেন, এরকম ব্যাপার। বাট গ্রাম বাংলায় কিন্তু এটা প্রচলিত কথা। আমি নিজেও ছোটবেলায় গিয়ে শুনেছি, আমার নানির বাড়ি, আমার নানির বাবার বাড়ি আর কি, নানি নিয়ে গিয়েছিলেন আমাকে সাথে সেখানে বেড়াতে। তো ওইখানে গিয়েও কিন্তু আমি বিশাল এক তেঁতুল গাছ দেখছিলাম, এবং সেই তেঁতুল গাছকে সবাই ভয় পায়, সেটার ধারে কাছে সন্ধ্যার পরে কেউ যায় না। এবং আমি জিজ্ঞেস করছিলাম মুরব্বীদের, আমি তখন খুব ছোট, আমি জিজ্ঞেস করছি যে ওখানে কেন যাওয়া যায় না। তিনি আমাকে ভয় দেখাইছিলেন, বলছেন না ওখানে কিন্তু যাওয়া যাবে না, ওখানে অন্য জিনিস আছে, নিয়ে যাবে একদম পুরো টান দিয়ে নিয়ে চলে যাবে, ওখানে যাওয়া যাবে না। এবং আমি আসলেও দেখতাম যে তারা ভয়ে ওই জায়গাটাকে এড়ায় যেত। তো এরকম ঘটনা কিন্তু শুনছি। তো এই যে ফরিদ সাহেব শেয়ার করছেন তেঁতুল গাছের কথা, এই তেঁতুল গাছটা নাকি বেশ ভয়ের, ওটাকে কেউ মারাই যেত না তাদের এলাকায়। তো ওইখানে এক ভদ্রলোক ছিলেন, তিনি তার পরিবার নিয়ে ওখানে থাকতেন, নতুন বিয়ে করছিলেন। তো তো কোনো একটা কারণে তার স্ত্রী মারা যান আর কি, তার স্ত্রীর মৃত্যু হয়। তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি খুব দুঃখী মানুষ, বেশি দিন তো বিয়ে হয় নাই, বাসার মধ্যে তিনি খুব মন খারাপ করে আছেন। এবং তিনি আর তার স্ত্রী বসবাস করতেন ওই বাসাটায়, এবং ওই তেঁতুল গাছের কাছাকাছি ছিল তাদের বাসা। তো একদিন রাতের বেলা ওই ভদ্রলোকের মন খারাপ, সে মানে যেহেতু সে আর তার স্ত্রী শুধু থাকতো, এখানে আর কেউ থাকতো না, ওই বাসাটার মধ্যে তারা দুজনই থাকতেন। তো তিনি মন খারাপ করে বসেছিলেন, মানে তার ঘুম আসতেছে না, তিনি উঠে বাসার ডেউতে বেরিয়েছেন, মানে যে অংশটা লেপে, মাটি দিয়ে লেপে ডেউ বানানো হয় এরকম উঁচু সিঁড়ির মতো, তো ওখানে তিনি বসে আছেন। তো অনেক সুন্দর জ্যোৎস্নাটা দেখতেছেন, এবং সেই জ্যোৎস্নার আলোতে ভেসে যাচ্ছে সামনে ফসলের মাঠ, মানে অন্যরকম একটা পরিবেশ চারিপাশে। কিন্তু তার কাছে খুবই বিষাদ মনে হচ্ছে, তিনি তার স্ত্রীকে খুব মিস করতেছিলেন। তো এই সময় নাকি তিনি একটা কান্নার শব্দ শুনতে পান, কেউ কাঁদতেছে, এরকম ফুপায় ফুপায় কাঁদতেছে এখানে, নারী কণ্ঠের। তো ওই ভদ্রলোক উঠে যান ওইখান থেকে, উঠে যেয়ে তিনি চিন্তা করেন যে কে কাঁদতেছে, তার খুব আগ্রহ হয় জানার জন্য যে কে কাঁদতেছে এখানে। তার আশেপাশে বাড়িঘর অনেক দূরে দূরে, এবং তিনি যে বাসাটায় থাকতেন সেটা তিনি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল ছিলেন না, তো তিনি যে বাসাটা থাকতেন সেটার মানে একদম কাছাকাছি কোনো বাসা নাই।
তো তিনি এই কান্নার শব্দ শুনে উঠে যে চিন্তা করেন যে মানে কে কাঁদে। তো হাঁটতে হাঁটতে তিনি তার বাসার যে মানে এন্ট্রান্সটা ওখান থেকে বের হয়ে যান। বের হয়ে চিকন রাস্তা দিয়ে তিনি দেখতেছেন কান্নার শব্দটা মনে হচ্ছে হাতের বাঁ দিক থেকে আসতেছে। তো তিনি চিন্তা করতেছেন যে বাঁ দিকে কে কাঁদে, ওইখানে মেয়ে মানুষের কান্না। তো হাঁটতে হাঁটতে সামনে চলে গেছেন, আরো একটু সামনে যেয়ে দেখতেছেন যে ওই চাঁদের আলোতে ওই তেঁতুল গাছটা দেখছেন তিনি। তেঁতুল গাছ দেখে তার কাছে একটু অস্বস্তি লাগছে, কারণ এইখানে তো আসলে মানে ভয়ের ব্যাপার, মানুষজন ভয় পায় রাত্রেবেলা গেলে। তো তিনি ওইটার কাছে যেতে চাচ্ছেন না। তো তিনি দেখলেন ওই তেঁতুল গাছের নিচে শাড়ি পরে একটা মহিলা কাঁদতেছে, মানে বসে এরকম মানে হাঁটু গেড়ে বসে একটা মহিলা কাঁদতেছে। তো তিনি অনেকক্ষণ চিন্তা করলেন যে এটা যদি কেউ হয় গ্রামের কোনো সমস্যায় পড়ে এখানে আসে বা কোনো একটা ব্যাপার হয়েছে। আবার গ্রামে অনেক সময় হয় যে মানুষের পরিবারে ঝগড়াঝাটি লাগলে বের হয়ে আসে। তো তিনি চিন্তা করলেন যে এরকম কিছু হলে একটা অসহায় মানুষ, এই চিন্তা করে লোকটা, এবং তার মনটা একটু খারাপ ছিল যেহেতু তার স্ত্রী মারা গেছে। তো তিনি হেঁটে হেঁটে ওই গাছের কাছে গেলেন, একদম মানে কাছে গেছেন। তো কান্নাটা আরো তীক্ষ্ণভাবে শুনতেছেন, গায়ে একটু কাটা দেওয়ার মতো অবস্থা, তার একটু ভয়ও লাগতেছে, কান্নাটা কেমন স্বাভাবিক না, একটু অস্বাভাবিক। এবং চারিপাশে চাঁদের আলো পড়ছে, অন্ধকারের মধ্যে চাঁদের আলোটা খুব বেশি জমতেছে না আর কি, মনে হচ্ছে যে অন্ধকার চাঁদের আলোকে খেয়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা। গাছের কাছাকাছি যখন আসছেন গাছের ছায়াও আছে, তিনি খেয়াল করলেন যে শাড়ি পরা একটা মহিলা বসে আছে। তো শাড়িটা দেখে তার কাছে কেন জানি মানে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠছে, শাড়িটা তার কাছে মিল লাগতেছে, মানে তিনি মনে কোথাও দেখছেন, এবং তার কাছে কেন জানি মনে হলো তার স্ত্রীর এই শাড়ি আছে। তো এটাতে তার কাছে আরো মানে অন্যরকম মনের মধ্যে বিষাদ লাগতেছে। তো তিনি আরেকটু কাছে হেঁটে গেছেন, একবার তিনি চিন্তা করতেন তিনি জিজ্ঞেস করবেন নাকি, তিনি জিজ্ঞেস করেন আপনি কে, কি ব্যাপার, কান্দেন কেন এত রাত্রেবেলা? তখন তিনি দেখলেন যে ওই মহিলা মুখ তুলে তাকাইলো ওখান থেকে, কাঁদতে কাঁদতেই তিনি তাকায় দেখতেছেন যে তার স্ত্রী ওখানে বসে কাঁদতেছে, যে নাকি এই সদ্য কয়দিন আগে গত হয়েছেন। তিনি তার দিকে তাকায় মানে কাঁদতেছেন, চোখে পানি, এবং তাকে দেখে বলতেছে কেমন আছো। তা এমন ভাবে বলছে কেমন আছো, এবং তারপরে মুখটাকে বিস্তৃত করে দিচ্ছে, একটু হাসি হাসি মুখ, মানে বিদ্রুপের মতো একটা হাসি হাসি মুখ। তো এইটা দেখে লোকটার বুকের মধ্যে এমন একটা নাড়া লাগছে এবং ভয়ও লাগছে, সে দৌড় দিছে। তখন নাকি মহিলা পেছন থেকে বলতেছে যে আমার একলা রেখে যাবে এখানে। তো সে আর মানে করতে পারেনি, তিনি ইচ্ছা মতো মানে স্পিডে দৌড়াইছেন, ওখানে দৌড়াইতে যেয়ে তিনি তার বাড়ির কাছে যে পড়ে বেহুশ হয়ে গেছেন। তো তার আর সারা রাত হুঁশ ফিরে নাই। দিনের বেলা ওখান থেকে মানুষ চলাফেরা করতে যায় তাকে পাইছিল, এবং তার শরীরে তখন অনেক জ্বর অনেকই। তো তখন তাকে নাকি চিকিৎসা করা হয়, চিকিৎসা করার পরে মানে ফার্স্টে ওষুধপাতি দেওয়া হয়, তারপরে তাকে এই হুজুরের কাছে নেওয়া হয়। তো তারা বলে যে হুজুর বলে যে কোনো দুষ্ট খারাপ জিনিস ওই যে গাছে আছে, সে ভয় দেখাইছে তাকে, এরকম। তো জানে তো ওরা যে এখানে যে এই বাসায় এরকম স্বামী স্ত্রী থাকতো, এখন সে একা থাকে, তো তাকে ভয় দেখাইছে। তো ওই তেঁতুল গাছের নিচেই ফরিদ সাহেবের নিজস্ব একটা ঘটনা আছে, তো সেটাও তিনি লিখেছেন। তো তিনি এবং তার বন্ধু একটা সময় ক্রিকেট খেলা দেখতে যেতেন। তো ক্রিকেট খেলার জন্য যেটা ছিল যে তাদের বাড়িতে টেলিভিশন থাকলেও সেই লাইন ছিল না, ডিশের লাইন। তো তাকে যেতে হতো বাজারে খেলা দেখতে। তো ফরিদ সাহেব তার বন্ধুকে নিয়ে বাজারে খেলা দেখতে যেতেন, কিন্তু যেতে হতো সেই ওই গাছের নিচ দিয়ে আর কি, তেঁতুল গাছের নিচ দিয়ে। তো এরকম একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল তখন, সেটা হচ্ছে কোনো একটা ক্রিকেট ম্যাচ, সেটা রাতের বেলা হতো, এবং রাতে তখন বেশ জম্পেশভাবে খেলা দেখতো বাজারে তখন মানুষজন। তো ফরিদ সাহেব আর তার বন্ধু খেলা দেখতে গেছেন, এবং খেলা দেখে যখন আসতেছেন তখন রাত হয়ে গেছে, গভীর রাত। তো আসতেছেন, দেখতেছেন একেবারে জ্যোৎস্নায় টইটুম্বুর চারিপাশ, মানে একেবারে চাঁদের আলো পড়ে চারিদিক ঝকমক করতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ ভালোই লাগতেছে দুজনে পথ চলতে, বিভিন্ন গল্প গুজব করতে করতে দুই বন্ধু আসতেছেন। তো তারা একেবারে তেঁতুল গাছের কাছে চলে আসলেন যখন, তখন তাদের কাছে মনে হলো একটু অন্যরকম, কারণ দূর থেকে দেখা যাচ্ছে তেঁতুল গাছটা শুধু, আর আশেপাশে তেমন কিছু নাই। বেশ খানিকটা দূরে একটা বাড়ি, আর তার থেকে বেশ খানিকটা দূরে তার বন্ধু একজন আছে সোহান, তাদের বাড়ি। তো মানে তারা মানে কেমন জানি একটা উদ্ভট লাগতেছে চিত্রটা এখান থেকে দেখেই, এবং একদম ঝিঝি পোকা ডাকতেছে ঝিঝি করে, অন্যরকম একটা অবস্থা। তো ফরিদ সাহেব তার বন্ধুকে বললেন যে দোস্ত, আমরা তো যাইতে হতে তেঁতুল গাছের নিচ দিয়ে, কি অবস্থা দেখছোস? কেউ নাই বেটা, কিরকম একটা অবস্থা, একদম অন্ধকার। তো তার বন্ধু বলে যে চল, আর কি করবি, সামনে চল, আস্তে ধীরে দোয়া পড়তে পড়ে। তার বন্ধু আবার মোটামুটি দোয়া দুরুদ জানতো। তো দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু তাদের মূল অ্যাটেনশন হচ্ছে সেই তেঁতুল গাছের দিকে।
তো তেঁতুল গাছে যখন কাছে চলে আসছে, তারা একদম কাছে চলে আসছে, তখন নাকি হঠাৎ করে তেঁতুল গাছটা এরকম ঝাঁকি দিয়ে উঠছে। মনে হলো যে উপর থেকে কেউ ঝাঁকাইছে তেঁতুল গাছটাকে জোরে, এত বড় ঘাসটা এরকম ঝাঁকা দিছে, এবং বেশ কিছু তেঁতুল ওখান থেকে ঠাস 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 করে নিচে পড়ছে, একদম মানে ভয়ঙ্কর ভাবে ঠাস 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 করে নিচে পড়ছে। তো তার বন্ধু সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, মনে হচ্ছে পুরো পাতাগুলো এরকম নড়তেছিল। তো তার বন্ধু দোয়া পড়া শুরু করলো, বেশ জোরে জোরে দোয়া পড়তেছিল। তো এই দোয়া পড়ার সময় তখন দেখা গেছে যে যখন ফরিদ সাহেবের বন্ধু দোয়া পড়তেছে এবং জোরে জোরে দোয়া পড়তেছে, তখন হঠাৎ করে মনে হলো যে এই তেঁতুল গাছের উপর থেকে একটা পাখি লাফ দিয়ে উঠলো, পুরো মানে মাঝখান থেকে লাফ দিয়ে উঠলো, উঠে বেশ উপর উঠে গেল এক নাগাড়ে, এবং সেটা কিন্তু পাখির মতো লাগছে। পরে দেখলো সেটা যখন ডানা মেলে দিল, একটা বিশাল আকৃতির বাদুড়ের মতো, এবং সেটা উড়ে চক্কর খেতে খেতে যাচ্ছে। এবং তখন নাকি হঠাৎ করে দূর থেকে শব্দ শুনলো, তার বন্ধু যে সোহান ছিল, সোহানের বাড়িতে, ওখান থেকে তার সোহানের বড় ভাই নাকি হাঁক দিছে ওখান থেকে, এই তোরা এখানে কারা? তো এখান থেকে বললো যে আমরা আমার দাদা অমুক। তখন বলছে আচ্ছা ওখানে থাক, আমি আসতেছি তাড়াতাড়ি। তো একটু পরে দেখলো যে এই সোহানের যে বড় ভাই তিনি আসলেন, একটা হারিকেন নিয়ে, লাঠি নিয়ে আসলেন, এসে তাদের কাছে বলতেছেন, গাছের নিচে যখন তিনি আসছেন হারিকেন লাঠি নিয়ে, খুবই অবাক কাণ্ড, তারা দুজনই দেখতেছে, মানে তার তিনজনই দেখতেছে একসাথে, যে গাছের নিচে কোনো তেঁতুল পড়া নাই। যে তেঁতুলগুলো পড়ার শব্দ পেয়েছে তারা ঠাস ঠাস করে, সেই তেঁতুলের কোনো কিছু চিহ্নই নাই এখানে, কিন্তু পাতা টাতা পড়ে আছে। তখন বললো যে তাড়াতাড়ি চল। তো তাদেরকে নিয়ে সোহানের বড় ভাই জায়গাটা পার করে দিল, পার করে দিয়ে বললো যে রাত্রের বেলা এই রাস্তাতে চলাফেরা করবি না, জায়গাটা ভালো না, জানিস না? তো বলে যে আপনি কি করতেছিলেন? কারে আমি উঠছি, আমার ভালো লাগতেছিল না, আমি একটু জল বিয়োগ করতে যাব, হঠাৎ করে দেখলাম যে এখানে মনে হচ্ছে যে গাছ ঝাড়া দিতেছে কেমন দূর থেকে। তো তারপর দেখলাম যে দুজন মানুষ মনে হচ্ছে অবয়ব, আমি তো বুঝলাম যে কেউ আসতেছে এখানে। তো এর জন্য আমি তখন ওইখানে যা তাড়াতাড়ি হারিকেনটা নিয়ে জায়গায় হাঁক দিছি। বললো যে ঠিক আছে দাদা। বলে যে হ্যাঁ তারা বাড়ি চা, আর এদিকে এরই করিস না, তেঁতুল গাছ সন্ধ্যার পরে ভালো না। তো যাই হোক, এই কথা বলার পরে তারা রওনা দিল, আবার ফরিদ সাহেবরা তাদের বাসায় চলে গেল, এবং ভয় পেয়েছিলেন তারা অনেক। এবং ওই তেঁতুল গাছ নিয়ে নাকি এরকম টুকিটাকি ঘটনা তাদের ওইখানে প্রচলিত আছে। তো এরকম কিন্তু আমাদের ঢাকায়ও কিছু জায়গা আছে, কিছু জায়গা নিয়ে এরকম প্রচলিত ঘটনা ছিল। সব জায়গার নাম বলা যায় না এবং বলতেও চাই না, কারণ আমি চাই না কোনো জায়গাকে হন্টেড হিসাবে চিহ্নিত করতে। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। এই ঘটনাটি, এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন, আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন, এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথাও হয় নাই, তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান, এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে। তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না, এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে, এবং তো চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন,
তো আসলে কি সে ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না সে আসলেই ঘুমাচ্ছে। তো উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন, সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই, দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। রাসেল ভাই পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার মানে শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই মানে তার মানে সাথে আছে, মানে তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে, মানে যতটুকু আলো আছে ঘরের মধ্যে ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে। এটা দেখে উনি মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে, মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না, মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে এই সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না তখন উনি হাতে হারিকেনটা নিয়ে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে
মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে। তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে এনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই চতুর্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট, মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বলছিলেন, যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোকটা, মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না, আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন না, এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে
এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, বা জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি, উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের একটা রংপুরের ঘটনা। তো রংপুরের পীরগাছা থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন রঞ্জন ভাই। আর এটা তার নিজের জীবনের ঘটনা নয়, এটা তার একটা খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। তো তার খালাতো ভাইয়ের নাম হচ্ছে সোহেল, আর এটা তার খালাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওই পীরগাছার রংপুরেই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে 5 বছর আগে যখন রঞ্জন ভাই তার হচ্ছে খালার বাসায় যান, তো তাদের বাসা থেকে তার খালার বাসার দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার, বেশ একটা লম্বা পথ। তো সেই সময় আসলে, এখন রাস্তাটা মোটামুটি অর্ধবাঁকা, কিন্তু আজ থেকে 5 বছর আগে নাকি ওই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। তো দেখা যায় যে মেঠো পথ দিয়ে ওই যেহেতু মেঠো পথ, আসলে অটো বা এই ধরনের কোনো চলতো না, সে সময় তিনি ওই ভ্যান দিয়ে আর কি তার খালার বাসায় গিয়েছিলেন। যাই হোক, তিনি অনেকদিন তার খালার বাসায় যাননি এবং তিনি তার খালার বাসায় যান। তো সেখানে যাওয়ার পর তার ভাইয়ের সাথে দেখা হয়। তো ওই সোহেল ভাই, যেটা উনি আসলে ওই রঞ্জন ভাইয়ের থেকে বড় ছিলেন, 1 বছরের সামথিং বড় হবে এই ধরনের, তিনি একটু বড় ছিলেন। তো রাতে খাওয়া দাওয়ার পর তারা যখন শুয়েছিল, তো সেই সময় ওই রঞ্জন ভাই উনি হলো শুনতে চান যে, আচ্ছা তোমাদের এদিকে যে বিলটা আছে, এদিকে মাছ কীরকম পাওয়া যায়। তো এখানে রঞ্জন ভাই নিজেও হলো মাছ শিকার করতে পছন্দ করেন। তো যার কারণে উনি চিন্তা করলেন যে এভাবে শুয়ে না থেকে মাছ শিকারে যাওয়া যায়। কিন্তু সোহেল ভাই যখনই এই বিষয়টা বুঝতে পারলেন যে রঞ্জন মাছ শিকার করতে চাচ্ছে বা আগ্রহ প্রকাশ করতেছে, তখনই তিনি যেন একটু উদাস হলেন এবং তিনি বললেন যে না, এত রাতে মাছ শিকার করতে যাওয়া যাবে না, সমস্যা আছে। তো এই সমস্যা আছে কথা শুনে তো রঞ্জন ভাই বেশ অবাক হলেন যে কি সমস্যা, মাছ শিকার করতে আবার কি সমস্যা। তো বলে যে না, এদিকে প্রবলেম আছে, মাছ শিকার করা যাবে না। তো যখন রঞ্জন ভাই বুঝতে পারলেন যে কোনো একটা কাহিনী তো আছে, তো তখনই জিজ্ঞেস করলেন যে আরে ভাই বলেন না কি সমস্যা। তো তখন সেই সোহেল ভাই তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি শেয়ার করেন। তো তিনি এই ঘটনাটা নাকি ঘটেছিল সেদিন থেকে 5 বছর আগের একটি ঘটনা। তাহলে এখানে যেহেতু সোহেল ভাই ঘটনাটা শেয়ার করতেছেন এবং তিনি ঘটনাটা শুনেছেন 5 বছর, রঞ্জন ভাই 5 বছর আগে তার সোহেল ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনেছেন এবং সোহেল ভাই সেই ঘটনাটার সম্মুখীন হয়েছে 5 বছর আগে। তার মানে ঘটনাটা 10 বছর আগের একটি ঘটনা। তো 2016 বা 17 সালের একটি ঘটনা। তো সেই সময় সোহেল ভাই একদিন মাছ ধরতে যান। সে সময় তিনি এক ধরনের মাছ ধরার হিসেবে ট্যাটা ব্যবহার করতেন, যেটা আমরা কোস বলি অনেকেই, যেটা ওই খোসা, আমার রংপুরের ভাষায় আবার অনেকে খোসা বলি। তো তিনি সেই খোসা দিয়ে, তার সাথে একটা হ্যাসাক লাইট ছিল, তিনি সেই হ্যাসাক লাইট দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তো মাছ ধরতে যাওয়ার পর দেখা যায় যে যখনই তিনি সেই নদীতে যান, সঙ্গত কারণে নদীর নামটা বলা যাচ্ছে না, তো তিনি যে নদীতে যখন মাছ ধরতে যান,
তো মাছ ধরতে যাওয়ার পর তিনি দেখেন যে আশেপাশে আসলে কেউ নেই। নরমালি ওই নদীতে নাকি অনেকে মাছ ধরেন। তো তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। তো তিনি চিন্তা করেন যে রাত যেহেতু অনেক হয়েছে, রাত প্রায় 12টা বাজে, হয়তোবা এই কারণে কেউ মাছ ধরতে আসেনি। তো তিনি একাই হলো সেই হাঁটু পানিতেই মাছ ধরতেছেন, বলতে এগিয়ে খুব সাবধানের সহিত এগোচ্ছেন আর মাছ দেখে দেখে আর কি কোচ দিয়ে আর কি মাছ ধরার চেষ্টা করতেছেন। তো এরকম করে যখন তিনি প্রায় 15 মিনিট মাছ ধরেছেন, সোহেল ভাই 15 মিনিটের মতো মাছ ধরেছেন, সেই সময় তিনি অনুভব করেন তার থেকে ঠিক হলো 30-40 হাত দূরে কেউ একজন মাছ ধরতেছে টর্চ লাইটের আলো দিয়ে। তিনি হ্যাজাক লাইট দিয়ে মাছ ধরতেছেন এবং তিনি একজনকে দেখতে পাচ্ছেন যে তিনি হচ্ছে টর্চ লাইট দিয়ে মাছ ধরতেছেন। তো তিনি বেশ অবাক হয়ে যান যে রাত প্রায় 12:30 পার হয়ে গিয়েছে, এত রাতে তার মতো কেউ একজন মাছ ধরতে এসেছে। তো এটা দেখে তার কাছে বেশ ভালো লাগে, কারণ একটা নদীতে আসলে মাঝরাতে মাছ ধরাটা একটু যারা সাহসী ছাড়া সম্ভব না। তো এখানে সোহেল ভাই বেশ সাহসী ছিলেন, তো যার কারণে তিনি মাছ ধরতে এসেছেন এবং মাছ ধরেন। তো তার কাছেও মনে হয়েছিল যে হয়তো সেই মানুষটাও অনেক সাহসী, যার কারণে এত রাতে মাছ ধরতে এসেছেন। তো নর্মালি হলো তার মনে হয়েছিল যে সেই লোকটা হয়তো বা তারই কোনো গ্রামের মানুষ হবে। তো এই জন্য তিনি সেই মানুষটাকে একটা ডাক দিলেন যে, ভাই কে আপনি? আপনি কি মাছ পাচ্ছেন ভালোভাবে?" তো এই ধরনের আর কি জিজ্ঞেস করলেন। কিন্তু রাসেল ভাই সেই লোকটা কোনো কথার উত্তর দিল না, বা সেই লোকটা থেকে কোনো ধরনের কথার জবাব আসলো না। তো তিনি দেখতে পেলেন যে সেই লোকটা তার মতো করে আলো ফেলতেছে এবং মাছ ধরতেছে। তো একটা সময় যখন ওই সোহেল ভাই যখন উত্তর পেলেন না, তিনি চিন্তা করলেন যে হয়তোবা সেই লোকটা তার কথা শোনেননি, বা তিনি হলো কথা উত্তর দিতে চাচ্ছেন না। আরো কথা বললে তো মাছ পাওয়া যাবে না, কারণ শব্দ শুনে মাছ পালিয়ে যাবেন কাছ থেকে। তো এটা ভেবে তিনি ভাবলেন যে হয়তোবা এই কারণে সে লোকটা কোনো কথার জবাব দেয়নি। তো দেখা যায় যে তিনি হলো মাছ ধরতে ধরতে পরবর্তীতে সেই লোকটার কাছে যাওয়ার চেষ্টা করতেছেন। বলতে তিনি চাচ্ছেন যে সেই লোকটার কাছাকাছি যেয়ে তারা হয়তো একসাথে মাছটা ধরলে ভালো হবে, বা হালকা গল্প গুজবও করা যাবে, কথা বলাও যাবে, মাছও ধরা হবে। তো এই চিন্তা ভাবনা করে তিনি সেই লোকটার কাছাকাছি চেষ্টা করলেন যে কাছাকাছি যেয়ে একসাথে মাছ ধরবেন। কিন্তু রাসেল ভাই, তিনি সেই লোকটার যত কাছেই যাচ্ছেন, তার কাছে মনে হচ্ছে যে সেই দূরত্বটা কমতেছে না। সেই 30-40 ফুট যে একটা দূরত্ব ছিল, সেটা যেন স্পষ্ট একই রকমই দূরত্ব আছে। অথচ তিনি দেখা যায় যে এক প্রকার মাছ ধরা বাদ দিয়েই সেই লোকটার দিকে যখন এগিয়ে যাচ্ছেন, তার কাছে সেম টু সেমই মনে হচ্ছে যে সেই লোকটাও যেন তার থেকে দূরে সরে যাচ্ছে, আর কোনোভাবেই তিনি সেই লোকটার কাছাকাছি যেতে পারতেছেন না। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার, লোকটা তাকে দেখে তার থেকে দূরে সরে যাচ্ছে নাকি কোনো কাহিনী হচ্ছে। তো কোনোভাবেই তিনি কোনো কিছু বুঝতেছেন না। তো দেখা যায় যে তিনি বেশ কয়েকবার চেষ্টা করেন সেই লোকটার কাছাকাছি যাবার, কিন্তু কোনোভাবেই সেই লোকটার কাছাকাছি যেতে পারতেছেন না। তো তিনি এক প্রকার পরে বিরক্ত হয়ে যান এবং তিনি ভাবেন যে ধুর, কে কে এটা হতে পারে, ফাও, তার পিছনে যে সময় নষ্ট করতেছি। তিনি মাছ ধরতে এসেছেন, তার মাছ ধরাই উচিত, এটা সোহেল ভাই ভাবলেন আর কি। তো সোহেল ভাই তারপরে হলো মাছ ধরতে মনোনিবেশ করলেন এবং তিনি বেশ কয়েকটা বড়সড় মাছ ধরলেন। বিশেষ করে নদীতে যে শোল মাছ এবং অন্যান্য মাছগুলো আছে, যেগুলা পানি কমলে পাওয়া যায়, সেই মাছগুলো তিনি ধরেন এবং তিনি বেশ খুশি হন। তো তিনি দেখেন যে মোটামুটি তিনি অনেক কটা মাছ পান, এবং মাছ পাওয়ার পর তিনি চিন্তা করেন যে অনেকগুলো তো মাছ পেয়েছি, এখন আর এখানে থেকে লাভ কি, বাসায় চলে যাওয়াই ভালো। তো এই যে চিন্তা সেই কাজ। তো তিনি দেখা যায় যে মাছ ধরা বন্ধ করলেন এবং তিনি বাসার দিকে রওনা দিবেন। সেই সময় বাসার দিকে যখন তিনি রওনা দিবেন, সে সময় তিনি লক্ষ্য করেন যে ওই যে লোকটাকে তিনি লাইট দিয়ে মাছ ধরতে দেখেছেন, সেই লোকটা মোটামুটি তার দিকেই চলে আসতেছে, বলতে কাছাকাছি আসতেছে। তো এটাতে তিনি বেশ অবাক হন যে যেই লোকটার সাথে দেখা করা বা কথা বলার জন্য তিনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন, অথচ সেই সময় সেই লোকটা তাকে দেখে আরো যেন দূরে চলে যাচ্ছিল, আর এখন কিনা সেই লোকটাই নিজে থেকে কাছে আসতেছে। তো এটা দেখে তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি ভাবেন যে হয়তোবা সেই লোকটা এখন তার সাথে কথা বলবে,
দেখি সেই লোকটা কে। এটা সোহেল ভাই চিন্তা করলেন। তো এটা ভেবে তিনি সেখানে ওই জায়গায় দাঁড়ালেন এবং সেই লোকটা যাতে কাছাকাছি আসতে পারে সেজন্য তিনি দাঁড়ালেন। তো রাসেল ভাই ঠিক সেরকমভাবেই সেই লোকটা তার কাছাকাছি আসে এবং তার কাছাকাছি একদম সামনাসামনিই আসে। তো সামনাসামনি আসার পর রাসেল ভাই তিনি দেখেন যে সেই লোকটা মোটামুটি ৫০ ঊর্ধ্বের একটা মানুষ হবে, তার বয়স হবে এবং সেমভাবে তার হাতে একটা লাইট এবং মাছ রাখার একটা থলি আছে। তো সেই লোকটা এসে বলতেছে, "বাহ! আপনি তো অনেকগুলো মাছ পেয়েছেন।" এটা আরকি ওই সোহেল ভাইকে আরকি প্রশংসা করলো। যে, "আপনি তো অনেকগুলো মাছ পেয়েছেন দেখতেছি।" তো সোহেল ভাইও দেখলেন যে সেই লোকটাকে তিনি চিনেন না। তার কাছে একদম অপরিচিত একটা মানুষ মনে হচ্ছে। কোনোভাবেই সেই লোকটাকে তিনি চেনেন না বা আগে কখনো দেখেছেন বলেও তার মনে হচ্ছে না। তো তিনি বললেন যে, "হ্যাঁ, আজকে বেশ কয়েকটা বড় মাছ পেয়েছি তো, ভালোই।" তো সেই লোকটা বলল যে, "আচ্ছা, যদি কিছু মনে না করেন আমাকে কি ওই বড় শোল মাছটা দেয়া যাবে?" তো এটা শোনার পর সোহেল ভাইয়ের মাথা দেখা যায় এক প্রকার গরম হয়ে যায় যে, "কি বলে? আমি এত কষ্ট করে এত সময় নিয়ে মাছ ধরলাম আর ইনি কিনা চাচ্ছে আমার এই বড় মাছটাই, তাও আবার ছোট মাছ চাইলে বিষয়টা আসলে অন্যরকম।" কিন্তু উনি দেখা যায় যে সেই বড় মাছটা আমার চাচ্ছে, যেটা শোল মাছ তিনি ধরেছেন সেই মাছটা চাচ্ছে। তো এটা চাওয়ার পর তো আ এক প্রকার সোহেল ভাই অবাক হয়ে যান যে এটা কোন ধরনের মানে কোন বুদ্ধি নিয়ে এই কথাটা বলল যে এই বড় মাছটা দেয়া যাবে কিনা? তো সোহেল ভাই বললেন যে, "না, দেখেন আসলে এটা মাছ দেয়া যাবে না। তবে যদি চান আপনি আপনাকে আমি একটা ছোট মাছ দিতে পারি।" কিন্তু রাসেল ভাই সেই লোকটা অবাক করে দিয়ে বলল যে, "না, আমি আসলে অন্য মাছ চাই না। আমার এই মাছটা অনেক পছন্দ হয়েছে। যদি দিতে পারেন তাহলে আমাকে এই মাছটা দিয়ে যান।" কিন্তু এখানে সোহেল ভাই দ্বিতীয়ত অস্বীকৃতি জানালো। সে বলল যে, "না, এই মাছটা দেয়া যাবে না। আপনি ছোট মাছটা একটা নেন। আমি আপনাকে ছোট মাছ একটা খুশি করেই দিচ্ছি।" কিন্তু সেই লোকটা ছোট মাছ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে যে, "না, আমার ছোট মাছ লাগবে না। আমার এটাই লাগবে।" তো দেখা যায় যে তাদের এই মাছ নিয়েই আরকি একটা বাকবিতণ্ডা বা কাটাকাটি একটা বিষয় হয়ে যায়। তো এক প্রকার সোহেল ভাই বিরক্ত হয়ে তিনি বাড়ির দিকে রওনা দেন। তো রাসেল ভাই যখন তিনি ওই নদীর পার হয়ে বাড়ির দিকে আসতে থাকবেন, সেই সময় তিনি পিছন দিক দিয়ে ওই লোকটার মুখে একটা শব্দ শোনেন বা তিনি তার উদ্দেশ্য করে কিছু একটা কথা বলেন যে এরকম যে, "মাছটা দিয়ে গেলি না, এই মাছ তুই খেতেও পারবি না।" এ ধরনের একটা তিনি কথা শুনলেন। তো দেখা যায় যে সোহেল ভাই বিরক্ত হলেন যে, "ধুর! হয়তোবা মাছ দিতে পারি নাই, যার কারণে হয়তো এখন সেই মানুষটা প্রলাপ বকতেছে।" তার কাছে এরকম আরকি মনে হলো। তো তিনি যথারীতি বাসায় আসলেন এবং বাসায় আসার পর সেই মাছটা তার মাকে দিলেন। তার বয়স আসলে সে সময় অ্যা বেশি ছিল না। মাত্র সে সময় ১৮ বা ১৯ বছর বয়স নাকি হবে, যখন এই মাছ ধরার ঘটনাটা ঘটেছিল। তো তিনি বাসায় এসে তার মাকে হলো মাছটা দেন। তো বলেন যে মাছটা কাটতে। তো ওই সোহেল ভাই যখন হলো মাছটা দেওয়ার পর তিনি তো ফ্রেশ হতে চলে যান। তো দেখা যায় যে মাছটা উনার মা হলো ওই রাতের মধ্যেই কাটার চেষ্টা করেন। কিন্তু রাসেল ভাই তিনি দেখেন যে যখনই তিনি মাছটা কাটেন, সেই মাছটার মানে যখন ওই মাথাটা তিনি কাটেন, তিনি অনুভব করেন যে সেই মাছটার আ রক্তগুলো যেন তাজা মানুষের মতো রক্ত বের হচ্ছে। নরমালি মাছের এত পরিমাণ রক্ত কিন্তু কখনোই বের হয় না। তো খুবই দেখা যায় যে মানুষের যদি শরীর থেকে ১ ব্যাগ রক্ত নিলে যে যত পরিমাণ রক্ত হয়, তো দেখা যায় যে একটা ওই মাছটা কাটার পর ওই ধরনের অতগুলো রক্ত বের হয়ে যায়। তো এই অনেকগুলো রক্ত বের হওয়ার কারণে ওই সোহেল ভাইয়ের মা তো বেশ ভয় পেয়ে যান এবং তিনি হলো ওই সোহেলকে ডাকতে শুরু করেন এবং সেই সাথে সোহেল ভাইয়ের বাবাকেও ডাকতে শুরু করেন। তো সোহেল ভাই এবং তার বাবা যখন আসেন, তারা আসে দেখেন যে ওই মাছটা থেকে সত্যি প্রচণ্ড পরিমাণে অনেকগুলো রক্ত বের হয়েছে। তো এটা দেখে সোহেল ভাইয়ের বাবা এবং মা দুজনে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং সোহেল ভাই নিজেও অবাক হয়ে যান যে একটা মাছ থেকে এত পরিমাণ রক্ত কিভাবে সম্ভব? তো যাই হোক, এটা তাদের কাছে নরমালিই মনে হয়েছে যে তারা মনে করতেছিল যে মাছটার মনে হয় বয়স আসলে অনেক, যার কারণে এ এ ধরনের সিচুয়েশন হয়েছে বা মাছটার শরীরে প্রচুর পরিমাণে রক্ত জমা হয়েছে। নরমালি কিন্তু দেখা যায় যে ওই বেশি বয়সের মাছগুলো শরীরে একটু বেশি রক্ত থাকে। নরমালি এটা হয়। তো এটা তারা ১ম এ ভাবলো যে হয়তো এই কারণেই প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে আরকি।
ওই মাছটা কাটার সময়। তো তারা প্রথমত ভয় পেল, পরে আর কি এটা স্বাভাবিকভাবেই চিন্তা ভাবনা করে। তো রাসেল ভাই ওনার মা হচ্ছে ওই সোহেল ভাইয়ের মা দেখা যায় মাছটা ঠিকঠাকভাবে কাটাকাটি করার পর ধোয়ার পর যখন তিনি সেদিন আসলে রাতে তিনি এটা রান্না করেন নাই। তো পরের দিন সকালে যখন তিনি এটা রান্না করতে যাবেন, তো উনি যখন মাছগুলো হলো বের করেন যেখানে রেখেছিলেন, তো বের করার পর তিনি বেশ অবাক হয়ে যান, কারণ সেই মাছগুলোর থেকে তাজা রক্ত যেন বের হয়েছিল, বলতে দেখা যায় যে মানুষের রক্তর মতো মাখামাখি হয়ে আছে, অথচ সেই মাছগুলো তিনি রাতের মধ্যে ধুয়ে রেখেছিলেন। আর সকালে সেই মাছগুলো কিভাবে রক্ত বের হওয়া সম্ভব তিনি কোনোভাবেই বুঝতে পারতেছিলেন না। তো যাই হোক, ওই আগের রাতের মতোই সেম তারা থিঙ্কিং, একই রকম চিন্তা ভাবনা যে হয়তো অনেক পুরোনো মাছ, যার কারণে এরকমটা হতে পারে। তো যাই হোক, তারা হলো সেই মাছটাকে রান্না করেন এবং সমস্যা দেখা দেয় রাসেল ভাই খাওয়ার পরে। তো দেখা যায় যে খাওয়ার পরে মানে এখানে প্রথম বমি করে দেন হচ্ছে ওই সোহেল ভাই এবং তার বাবা। তো খাওয়ার সময় ঠিকঠাকই ছিল, কিন্তু খাওয়ার পরবর্তীতে তারা কোনোভাবেই মানে স্বস্তিতে নেই। তাদের কাছে মনে হচ্ছে যে তাদের বমি বমি ভাব চলে আসতেছে। এক প্রকার ওইরকম হতে হতে তারা দুজনেই আর কি সোহেল ভাই এবং তার বাবা বমি করে দেন। যা কিছু খেয়েছেন সবকিছুর জন্য বমি করে দেন এবং পরবর্তীতে তার মাও আর কি, তার মা আসলে ওই সোহেল ভাইয়ের মাও বমি করে দেন এবং দেখা যায় যে পুরো পরিবারেই তিনজনেই অসুস্থ হয়ে যান। মোটামুটি ওই বমি করতে করতে তারা বেশ অসুস্থ হয়ে যান। তো পরবর্তীতে দেখা যায় যে ওই বাড়ির পাশে একজন তাদের বাসায় আসেন কি কোনো একটা কারণে। তো আসার পর তারা দেখেন যে বাড়ির সবাই বমি করতেছে। তারা খুবই বমি করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো পরবর্তীতে উনি আসলে যখন দেখেন যে বাড়ির সবাই অসুস্থ, তখন উনার মাধ্যমে একজন ডাক্তারকে নিয়ে আসা হয় এবং ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করেন, দেখেন যে না, তাদের আসলে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বা আদার্স কোনো কিছুই হয়নি। নরমালি এরা কেন জানি বমি করতেছে। তো দেখা যায় যে তিনি কোনো ওষুধ দিয়ে যান, সেই ডাক্তার ওষুধটা দিয়ে যান এবং তারা সেই ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে যা কিছুই খাচ্ছেন সবকিছুই বমি করে দিচ্ছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না। তো দেখা যায় যে পরে এখানে ওই সোহেল ভাই বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। তো তিনি যেটা চিন্তা করেন যে সেই লোকটার তার কাছে মনে পড়ে যে সেই লোকটা বলেছিল যে আমাকে মাছ দিলি না, এই মাছ তুই খেতে পারবি না, এই ধরনের বলেছিল। তো এই কথাটা তার মনে পড়ে এবং সেই সাথে গত রাতে যে মাছটার শরীর থেকে তাজা রক্ত বের হয়েছিল অনেকগুলো, মানে এই ইনসিডেন্টগুলো তার মনে পড়ে, বিশেষ করে সোহেল ভাইয়ের। এবং তিনি বলেন এবং শেয়ার করেন যে আসলে তার এরকম মাছ ধরতে যাওয়ার সময় এরকম লোকের সাথে দেখা হয়েছিল এবং তিনি মাছটা চেয়েছিলেন এবং আসার সময় এই কথা আমাকে বলেছিলেন। তো এই কথা শোনার পর ওই বাড়ির পাশে যে লোকটা, উনি পরে বুঝতে পারেন যে এটা কোনো জিন ঘটিত সমস্যা। তো পরে তিনি একজন হুজুরকে নিয়ে আসেন এবং হুজুর যখন বাড়িতে আসার পর তিনি বুঝতে পেরেছিলেন যে এই বাড়িতে একটা জিনের মানে চলাচল আছে আর কি, একটা জিনের উপস্থিতি আছে। তো পরবর্তীতে সেই হুজুর আর কি যেটা বলেন যে ওই আসলে যেটা সোহেল ভাই দেখেছিল বা যে লোকটাকে দেখেছিল যেটা মাছ দিয়েছিল, ওটা নাকি কোনো মানুষ ছিল না, ওটা একটা জিন ছিল। তো সোহেল ভাই যেহেতু আসলে মাছ দিতে অস্বীকৃতি জানায়, তো ওনার পিছে পিছে আর কি আপনাদের বাসায় আসে এবং সে ওই মাছটাতে এমন কিছু করে যার কারণে দেখা যায় যে মাছটা আপনার খাওয়ার পরে আপনারা আর কি পেটে রাখতে পারেন নাই, যার কারণে বমি করতে বাধ্য হন এবং বমি করার মাধ্যমে আসলে দেখা যায় যে আপনারা অসুস্থ হয়ে যান। তো পরবর্তীতে সেই হুজুর হলো বাড়িটাকে বন্ধ করে দেন এবং সেই সাথে বাড়ির সবাইকে পানি পড়া দেন, যে বলেন যে এটা 7 দিন খেতে, তাহলে আশা করি সমস্যা ঠিক হবে। তো এরপর রাসেল ভাই ওই দেখা যায় তাদের পরিবারে এই সমস্যা আর কোনো হয়নি। ঘটনাটা আসলে এটুকুই ছিল। তো পরবর্তীতে রাসেল ভাই ওই সোহেল ভাই নাকি এরপর থেকে ওই নদীতে বিশেষ করে রাতের বেলা মাছ ধরতে আর কখনোই যাননি, যেটা ওই রঞ্জন ভাইকে শেয়ার করেছেন। এবং রঞ্জন ভাই তখন বুঝতে পারেন যে এই কারণেই আসলে তিনি মাছ ধরতে যেতে চাচ্ছিলেন না, যদিও রঞ্জন ভাই রাতের বেলা মাছ ধরতে পছন্দ করেন। তো এই সোহেল ভাইয়ের এই ঘটনা শোনার পর তিনি বেশ অবাক হন এবং পরবর্তীতে তারা আর কি মাছ ধরতে যান নাই।
তো এটা ছিল রঞ্জন ভাইয়ের সাথে শেয়ার করা সোহেল ভাইয়ের একটি ঘটনা, যেটা রঞ্জন ভাই আমাকে শেয়ার করেছেন। এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না ঘটনাটা আপনার কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি ঘটনা পাঠিয়েছেন ফাইজুল ইসলাম ভাই, এবং সবসময় তিনি খুব ডিফারেন্ট টাইপের ঘটনা খুঁজে বের করে নিয়ে আসেন। আজকে যিনি যাদের ঘটনা শেয়ার করবেন তারা দুজনই ডক্টর। তো ঘটনা শুরু হয় একটা স্বপ্ন দিয়ে। হোসনে আরার বয়স তখন অ্যারাউন্ড 7-8 বছর হবে, কিন্তু এই স্বপ্নটা তার এখনো পর্যন্ত মনে পড়ে বিধায় তার মাঝে মধ্যে সেটা মাথায় স্ট্রাইক করে, ট্রমাটাইজড হয়ে যান তিনি। তো স্বপ্নটা এরকম ছিল যে তিনি রাতের বেলা ঘুমাচ্ছিলেন, আর তিনি ঘুমাচ্ছিলেন তার মায়ের সাথে। তার বাবা ওই মুহূর্তে তাদের বাড়িতে ছিলেন না, তো ঢাকায় থাকতেন তার বাবা কাজ করার জন্য। তো যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তার স্বপ্ন এরকম আসে যে তিনি একটা নদীর পাশে একজন মানুষকে হাঁটতে দেখছিলেন। সেই মানুষটার পেছনটাই দেখা যাচ্ছিল, এবং তিনি দূর থেকে দেখছিলেন যে সেই মানুষটার পেছনে অনেক লম্বা একজন অবয়বের মতো কেউ হাঁটছিল, যার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। পেছন থেকে বিশাল বড় একটা ক্লোকের মতো কাপড়, যেটা মাটিতে হেঁচড়িয়ে তিনি টানছিলেন। স্বপ্নটার মধ্যে এরকম ছিল যে তিনি একটা কোপ দিলেন, তার ছুরি দিয়ে কোপটা দিলেন তার সামনে সেই মানুষটাকে, আর কোপটা দেওয়ার পর সেই মানুষটার মাথাটা উড়ে যে নদীর মাঝখানে পড়ে, এবং সেই মাথাটা নদীর মাঝখান থেকেই তিনি দেখছিলেন হাসছে। মাথাটা নদীর মাঝখানেই জোরে জোরে হাসছে, যেটা চারিপাশে ইকো হচ্ছিল। আর যেই দেহটা ওই মুহূর্তে শুধুমাত্র মাথাহীন অবস্থায় ছিল পারে, ওই জায়গাতেই স্ট্যাচু অবস্থায় আছে। তো উনি ঘাবড়ে ঘুম থেকে উঠে যান, এবং ঘুম থেকে উঠে দেখেন যে বাইরে ফজরের আজান হচ্ছে, পরিষ্কার আজান শোনা যাচ্ছিল। এবং তিনি তার মাকে জাগান, কারণ তিনি যে জেগেছেন খুবই কাউকে শব্দ না করে জেগেছেন আর কি। তো মাকে তিনি জাগান। তো মাকে বলেন, মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাকে এক গ্লাস পানি দাও। সেদিন রাতে তিনি পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। এটাই তার জীবনের প্রথম এমন কিছু দেখা যেটা কখনো তিনি ভুলতে পারেন না। এরপর থেকে প্রায় সময় তিনি অহেতুক কিছু অবয়ব তার বাড়িতে দেখতে পেতে শুরু করেন। ফর এক্সাম্পল, তিনি মাঝে মাঝেই রাতের বেলা দেখা যায় যে রাতের বেলা খেয়ে দিয়ে একটু খেলাধুলা অথবা ছবি আঁকতে খুব পছন্দ করতেন ছোটবেলায়। তো একদিন নাকি ছবি আঁকছিলেন, তিনি ড্রয়িং করছিলেন। তো উনি গ্রামের দৃশ্য ছবি আঁকতে খুব পছন্দ করতেন। তো বাসার মধ্যে তিনি তার রুমের মধ্যে ড্রয়িং করছিলেন। পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া শেষ, রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো আগামীকাল যেহেতু শুক্রবার থাকায়, যেহেতু স্কুল বন্ধ, তিনি ছবি আঁকতে বসে যান। তার বাবা তখনও বাসায় ছিল না। তো বাসায় আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো তার বাসায় তার বাবার জন্য তার মা অপেক্ষা করছিল, এবং তার ছোট একটা ভাই ছিল। তো তিনি ড্রয়িং করতে করতে একটা সময় দেখেন যে বারান্দার মধ্যে দরজায় কেউ নক করছে। তাদের বাসাটা হচ্ছে নিচতলা, আসলে বাসাটা একতলা বাড়ি, কিন্তু বারান্দা একটা ছিল। বারান্দা বলতে হইতেছে ওই দিক দিয়ে বের হওয়া যায়, বাড়ির পেছন দিক দিয়ে বের হওয়া যায়। তার ঘরের ওই পেছনটা দিয়ে আপনি যদি দেখা যায় যে বাড়ির পেছন দিকে লন আছে, একটা সরকারি বাড়ি থাকায় সেই বাড়িটার পেছনে বিশাল বড় লন ছিল। তো ওই দিক দিয়ে এই দরজা দিয়ে তিনি বের হতে পারতেন লনে। তো তিনি দেখলেন যে একটা নক নক শব্দ আসলো। তো তিনি মনে করছিলেন বাবা হতে পারে, কারণ তার বাবা তো ওই সময় পাশে আসার কথা, কিন্তু এটা বাড়ির পেছন দিক দিয়ে তার বাবা কেন আসবে? তো তিনি দরজার ভিতর থেকে জিজ্ঞেস করছিলেন, কে ওখানে? ছোট মানুষ তো, 7-8 বছর বয়স, কে? তো পাশ থেকে কেন শব্দ আসছে না। 5-7 মিনিট পর আবারও নক নক শব্দ আসলো। তিনি পরিষ্কার জিজ্ঞেস করলেন, কে? বলল, খোলো দরজা। দরজাটা খোলার কথা বললো, ভয়েসটা সম্পূর্ণ তার বাবার মতো। দরজা খোলো। প্রথমে তিনি দরজা খুলতে যাবেন, পরে চিন্তা করলেন যে তার বাবা তো তাকে তুমি করে বলে না, তুই করে বলে, তাহলে এইটা কি হবে? তিনি দৌড়ে তার মার কাছে যান। মার কাছে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, মা, এরকম ভাবে বাড়ির লোক একজন নক করছে। তো তার মা আসে। তার মা
অনেকটা চিৎকার করেই পেছনেই একটা কেয়ারটেকারের ঘর ছিল ওই বাড়ির। তো ডাকতে থাকে, এই দেখতো এদিকে আয়তো, কিন্তু কেউ আসছিল না। পরবর্তী সময় রাত্রে তার বাবা আসলে তার মা জানায় যে কেয়ারটেকারকে তো আমি অনেকক্ষণ ডাকলাম, মেয়েটা ভয় পেলো, হোসনেয়ারা ভয় পেয়েছে, তুমি একটু কেয়ারটেকারকে ডাকো। তো কেয়ারটেকারকে ডাকা হয়, কেয়ারটেকারকে তিনি ডাকতে চান। কেয়ারটেকার জিজ্ঞেস কি রে ভাই, তোর ম্যাডাম ভিতর থেকে ডাকছে, তুমি শোনো নাই কেন? তো বলে যে কই, আমি তো সারাক্ষণ এখানেই পিছনে হাঁটছিলাম, কই আমি তো কাউকে আমাকে ডাকতে দেখিনি, কাউকে ডাকতে শুনি নাই। তোর ম্যাডাম অনেকক্ষণ ধরে তোকে ডাকলো, তুই শুনিস নাই? কেমনে শুনিস নাই? বলে স্যার আমি এক ফোঁটাও শব্দ পাইনি, শোনার কোনো শব্দ পাইনি। তো তার বাবা বলে যে কই, ও তো বলছে তুমি নাকি ডাকো নাই। বলে গলা ফাটিয়ে ডেকেছি আমি। তো যাই হোক, পরবর্তী সময় থেকে এইটাই শুরু। এরপর থেকে প্রায় সময় তিনি দেখতেন যে তার রুমের পর্দা কেউ নাড়াচ্ছে। তিনি ধীরে ধীরে বড় হচ্ছিলেন আর বুঝতে পারছিলেন যে কোনো একটা অবয়বের অস্তিত্ব, সেটা তিনি যেই জায়গায় যান সেই জায়গায় তিনি দেখতে পেতেন কোনো না কোনো অবয়বের একটা অস্তিত্ব। কোনো না কোনো অবয়ব ঠিক বলা যায় না, কিন্তু যখনই যেভাবে তিনি অবয়বটাকে ফিল করেছেন বা অস্তিত্ব অনুভব করেছেন, তিনি মনে হচ্ছে যে একটার সাথে আর একটার কোনো মিল নাই। ফর এক্সাম্পল, একদিন তিনি দেখেন যে রান্নাঘরের ময়লা যে জায়গাটায় ফেলা হয়, সেদিন তাদের বাসায় আসলে তরমুজ নিয়ে আসা হয়েছিল। তো তরমুজ খাওয়া দাওয়া শেষ করে ওই জায়গাটা পুরো স্তূপ, এবং তরমুজটার মধ্যে থেকে গন্ধ আসছে। তো ওই ময়লার ওই স্তূপের মধ্যে থেকে তার কাছে মনে হলো যে কেউ ময়লার স্তূপে মাথা নিচু করে চেক করছে কি আছে সে জায়গায়। তিনি জিজ্ঞেস করেন কে ওখানে? তখন তার বয়স 12-13 বছর। কে ওখানে? তখন তিনি দেখলেন যে ওইটা সাথে সাথে একটা বিড়ালের রূপ নিয়ে বাসার থেকে বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে তার ছোটবেলার ঘটনা। এরপর থেকে প্রায় সময় তিনি এইসব জিনিসের অস্তিত্ব অনুভব করতে পারতেন, এবং যখনই অস্তিত্ব অনুভব করতেন তখনই তার মনে হতো যে তার কাছে হয়তো বিশেষ কোনো কিছু আল্লাহ তাআলা দিয়ে রেখেছে এইসব জিনিস সেন্স করার। কারণ যখন তিনি এইসব জিনিসগুলো সেন্স করতেন, তখন তার মাকে দেখলে তার মা কিছু ফিল করতেন না, তার মা কিছু বুঝতেন না, তার ছোট ভাই কিছু বুঝতো না, তার বাবা কিছু বুঝতো না। তো তাকে ওই সময় ছোটবেলা থাকতেই অনেকের পানি পড়া, কবিরাজের তাবিজ, হাতের মধ্যে কোমরের মধ্যে বহু কিছুর চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলোর থেকে তার কোনো পরিত্রাণ তিনি পাননি। এরই মাঝে যেহেতু মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়, মেডিকেল কলেজে তিনি ভর্তি হন, এসব জিনিসের আর কোনো ভ্যালু থাকে না। তখন মানুষ তো আসলে অ্যানাটমি নিয়েই পড়াশোনা শুরু করে দেয়, মানুষকে নিয়েই পড়াশোনা শুরু করে দেয়। সুতরাং মানুষকে নিয়ে পড়াশোনা করতে, যে মানুষের রোগ বালাই নিয়ে পড়াশোনা করতে, যেসব জিনিস আসলে তার মধ্য থেকেই অবসলুট হয়ে যায়। হোস্টেলে থেকে পড়াশোনা, এবং 1963 সালে তিনি ডক্টর হন। তার 1-2 বছর আগেই তিনি তার পছন্দের মানুষ ডক্টর হোসনেয়ারা ডক্টর তাহেরকে বিয়ে করেন, এবং দুই ফ্যামিলিকে পরে জানানো হয়, কারণ তারা আগেই বিয়ে করে ফেলেন। কারণ তার বাবা তার জন্য ছেলে খুঁজছিল ওই সময়, একটা জোর জবরদস্তির কারণে, পারিবারিক রিজন যেগুলি তিনি মেনশন করেননি। 1963 সালের ঘটনা। তখন তারা সদ্য ডক্টর হয়েছে, এবং একটা বাংলাদেশের একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ছিলেন। এবং ওই সময় কয়টা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনারা ধারণা করতেই পারেন। তো তারা ওই সময় মাত্র পাশ করেছেন, এবং ইন্টারনেটে স্টার্ট হয়েছে, তাদের ইন্টারনেট স্টার্ট করেছে। তো ওই জায়গাটা একটু মফস্বল এলাকা আর কি। তো যেহেতু আমি এলাকার নাম পালন করেছেন তিনি, আমি বলছি না। এবং বেশ ভালো মোটামুটি রোগী আসতেন, কারণ এখনকার এস্টাবলিশমেন্ট আর তখনকার এস্টাবলিশমেন্টের মধ্যে আকাশ পাতাল ফারাক ছিল। তখন ম্যানুয়াল জিনিসই বেশি ছিল। তো প্রচুর রোগী ছিল, প্রচুর পেশেন্ট ছিল। তখন তাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যে রোটাটা ছিল, দেখা যেত কোনোদিন হোসনেয়ারা রাতের বেলা ডিউটি পড়েছে রোস্টারে, আবার কোনোদিন ডক্টর তাহেরের তার ডিউটি পড়েছে রাতের বেলা। তো মাঝে মাঝে দেখা যেত সকালবেলা দুজনের পড়েছে, অথবা ডিপার্টমেন্ট একসাথে ছিল না, যার বিধায় এদিক সেদিক হতো তাদের প্রায় সময়। তো হার্ডলি উইকে 1-2 বার দেখা হতো দুজনের, এরকম অবস্থা নাকি ছিল। তো হাজবেন্ডের শিফট পরে একদিন সকালবেলা, আর রাতের বেলা তার ওয়াইফের শিফট পরে। আর ওই দিন তার গাইনি ডিপার্টমেন্ট ভাগ করা ছিল না, তবে তিনি যে ডিপার্টমেন্টে ছিলেন সেই জায়গায় সব প্রসূতি মহিলারা, সব প্রেগনেন্ট মহিলারা আসেন আর কি ইমার্জেন্সি কেসেসে। তো তিনি ওই ডিপার্টমেন্টে ছিল, এবং ইমার্জেন্সিতে তিনি হাঁটতে একটা সময় ইমার্জেন্সিতে গেছেন, গিয়ে দেখেন যে তার বন্ধু বান্ধবরা এই সময় ইমার্জেন্সিতে ছিল, কিন্তু মাত্র 1-2 জন ছিল। তার সামথিং কোনো বিষয় নেই, তার এক বান্ধবীর সাথে তিনি কথা বলছিলেন। তো হঠাৎ করে একটা মহিলার
পেইন উঠে যায়, তো তিনি তার ডিপার্টমেন্টে চলে যায় সেই মহিলাকে দেখবার জন্য। সেই মহিলা ওই সময় মানে ফ্লোরিং করা অবস্থায় ছিল আর কি, বেড ছিল না, অতগুলো বেড তো ছিল না তখন। পেশেন্ট ছিল ফ্লোরে, আর তিনি ডায়াগনোসিস করছিলেন যে আদৌ ব্যথাটা কি ফলস পেইন নাকি অরিজিনাল ব্যথা। এটা দেখতে দেখতেই তার মাথা ব্যথা করছিল, এবং আসলে সেদিন রাত্রিবেলা তো রাতও অনেক হয়ে গেছে, 12টা-1টা বাজে সময় হঠাৎ করে এই ব্যথা। এবং ওই দিন তার সাথে ডিপার্টমেন্টে 2জন নার্স ছিল এবং তার আরেকজন বান্ধবী ছিল, কিন্তু সেই বান্ধবী না, তার বন্ধু ছিল, এবং সেটা সে কোথায় গেছে জানে না। মাঝে মধ্যে দেখা যায় যে সিগারেট ধূমপান করতে তারা বাইরে বেরিয়ে যায়। তো তিনি প্রেসক্রিপশনে কাজ করছিলেন, তো কলিগরা ছিল না সেদিন। তার কলিগরা থাকলে হয়তো বা একটু ডিসকাশন বেশি হতো, তিনি একা ছিলেন ওই মুহূর্তে। তো কি মনে করে তার ওই পেশেন্টটা দেখে হঠাৎ করেই তিনি ওই নার্স স্টেশনে বসেছিলেন, নার্সের সাথে কথা বলছিলেন, কোনো একটা পেশেন্ট নিয়ে আলাপ আলোচনা করছেন। হঠাৎ করে তার হাজব্যান্ড হাজির, ডক্টর তাহের হাজির, এসে উপস্থিত। কারণ ডক্টর তাহের ওই সময় বাসায় থাকবার কথা, কারণ তার পরের দিন সকালবেলা ডিউটি ছিল। তো তিনি দেখলেন তার হাজব্যান্ড খুব ঠান্ডা মাথায় যে পোর্শন যেখানে নার্সের স্টেশনটা, তিনি দেখলেন যে সেই জায়গা থেকে 200 গজ দূরে তার হাজব্যান্ডটা খুব ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। ডক্টর তাহের খুব ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তিনি আসলে কোনো কথা বলছিলেন না, তিনি দেখে একটু রাগ হয়ে গেলেন। ওই মুহূর্তে তিনি প্রেসক্রিপশন লিখছিলেন, তো সেটাতে তিনি বিজি, তার হাজব্যান্ডকে পাত্তা দিচ্ছিলেন না। তার হাজব্যান্ডটা তার কাছে আসে, খুব বেশি কাছে না, কাছে এসে তাকে বলতে থাকে, চলো নিচে যাই, হেঁটে আসি। ডক্টর তাহের বলতে থাকে, চলো নিচে যাই, হেঁটে আসি। তিনি দেখলেন তার হাজব্যান্ড একদম ভদ্র একজন মানুষের মতো আচরণ করছে। আসলে তার হাজব্যান্ডকে তিনি অনেক দিন চেনেন, প্রেমের বিয়ে। হাজব্যান্ড এরকম স্বভাবেরই না, সরি বা এরকম নমনীয় স্বভাবের না। তার হাজব্যান্ড খুব এক্সাইটেড অলওয়েজ, এরকম নম্র ব্যবহার করার কথা না। তো তিনি তার হাজব্যান্ডের এরকম আচরণে একটু অবাক হয়ে গেছিলেন। পরে যখন হাজব্যান্ড বলে যে আমার ওয়াইফটা আজকে রাতে ডিউটি দিবে, ওই দিক দিয়ে সে একা, কেউ নাই, তাহলে তাকে কোম্পানি দিতে হবে না, একা একা বলছিল হঠাৎ করে। এই বলে তিনি একটা টিফিন কারির বাটি, সেটা তাকে হাতে দেয়, বলছে যে খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে নাও, রাতে খাও নাই। তো তার সাথে তো তার হাজব্যান্ডের কোনো টেলিপ্যাথিক কানেকশন অথবা ফোনে কথা, তখন তো ফোন ছিল না, কেউ কোনো খবরও দেয় নেই। তো এত রাত 1টা বাজে তিনি খাননি, এটা তিনি কিভাবে জানলেন? প্লাস তিনি যে একা, এটাও তো তিনি জানেন না, কারণ তিনি তো জানেন যে ডিউটি থাকার কথা, ওই সময় ডিউটি মানে লোকজন ডিউটি ডক্টর থাকবেই। এটা কিভাবে তিনি জানলেন? এবং ওনাকে তো বলা হয় নাই যে আজকে কেউ থাকবে না বা ওনার কলিগ এখানে নাই। যাই হোক, ডক্টর তাহেরা আসলে কথা বলছিলেন না, কারণ তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছিল। তো তিনি মনে করেন যেহেতু ঝগড়া হয়েছে, তিনি হয়তোবা তাকে বোঝাতে এসছেন অথবা তাকে মানাতে এসছেন। তো তিনি কি করলেন, খাবারটার বক্সটা খুললেন না, তার হাজব্যান্ডকে বললেন, তুমি নিচে যাও, আমি আসছি। তো তার হাজব্যান্ডটা খুব ভদ্র একটা মানুষের মতো নিচে চলে গেলেন। তো এর মধ্যে আরেকটা পেশেন্ট তাকে নক করে বা কিছু, নার্স তাকে নক করে নিয়ে যায়। তিনি এসে তার ওই টিফিন ক্যারিয়ার বক্সটা ওই জায়গাতে তার হাতে নিলেন, এবং তিনি ওইখানে উপস্থিত যে নার্সটা আছে চেনে তো, বলে যে আচ্ছা আপনার ভাই আসছে নিচে, আমি একটু যাচ্ছি, আপনি একটু দেখিয়ে আমাকে জানান, আমি নিচেই আছি। তো নিচে যান, নিচে যেয়ে দেখেন যে তার হাজব্যান্ডের ওখানে কোনো সিটে ফোটাও নাই, মানে তার হাজব্যান্ড নাই ওই জায়গাটায়। তো তিনি হাসপাতালের নিচে বলতে হতেছে যেটা, ওটা ওই সময় 3 তলা অথবা 4 তলা ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল উপরে। এবং তিনি নিচে যান, নিচে যেয়ে দেখেন তার হাজব্যান্ডের কোনো ছিটে ফোটাও সেই জায়গায় নাই, তার হাজব্যান্ড ওই জায়গায় উপস্থিত নাই। তো তিনি বলেন হয়তো বা চলে গেছে, আমার ওই জায়গায় তো তার তো কিছুক্ষণ সময় লেগেছে পেশেন্টের কাছে। তো তিনি চিন্তা করেন হয়তো চলে গেছে। তো তিনি উপরে উঠে রুগী পেশেন্টের দেখা শেষ করে তিনি কিছুক্ষণ রেস্ট নেন। একটা পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন, কারণ ওই সময় রাতের বেলার কোনো ইমার্জেন্সি পেশেন্টের আসে, মানে ইমার্জেন্সি শুরু হয়নি, তো ঘুম আসে একটা সময়, তিনি ঘুমিয়ে যান। ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙার পর তিনি তার সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল, সকাল 6টা পর্যন্ত ডিউটি শেষ করে তিনি বাসায় আসেন। বাসায় এসে তার হাজব্যান্ডের সাথে তার দেখা হয়, এবং হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন, তুমি কালকে আমাকে না বলে চলে আসলে কেন হাসপাতালে? যে ডক্টর তাহের বলেন যে আমার সাথে তুমি কোনো কথাই বলবে না। প্রথমে তিনি খেয়াল করেন যে কি বলেন তিনি। আবারও ডক্টর হোসেন বলেন যে তুমি আমাকে কালকে আমার সাথে দেখা করলা, কিন্তু তুমি থাকলা না কেন? আমি তোমাকে বললাম নিচে যেতে, তুমি দাঁড়ালা না কেন? বলে আমি কালকে রাতের বেলা
তোমার কাছে ডিউটিতে যাবো, তোমার মাথা ঠিক আছে? আমি সকালে উঠতে হবে না, এত রাতের বেলা আমি তোমার সাথে কেন দেখা করতে যাব? আর খুব বেশি দূরে ছিল না হাসপাতাল থেকে তাদের বাসা, খুব বেশি দূরে ছিল না, কোয়ার্টারের মধ্যে থাকতেন তারা। তো বলেন যে তখন তিনি আর কিছু বললেন না। আর ওই যে রাতের বেলা যে বক্সটা দিয়েছিল, সেই বক্সটা তিনি খোলেন নাই। ওই দিন রাতের বেলা প্রেশারের কারণে বক্সটা খোলেন নাই। আর যেহেতু রাগ হয়েছিল, আর পরে যখন তিনি নিচে এসে তার হাজব্যান্ডকে দেখেন নাই, তিনি এটা খুলে নেন, খাবোই না। তো তিনি রাতের বেলা যে জায়গায় টিফিন, ওই যে ক্যারিয়ারটা, যে টিফিন বক্সটা তিনি রেখে এসেছিলেন, পরের দিন রাতের বেলা তত ডিউটি পড়ে। তো তার সারাদিন ধরে এই চিন্তা হচ্ছিল, যদি ও না যায় তাহলে কালকে রাতে কে গেল। এই জিনিসটা তার মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছিল, বারবার হিট করছিল। একটা পর্যায়ে তিনি ভালো করে জিজ্ঞেস করলেন তার হাজব্যান্ডকে, ডক্টর তাহেরকে, তুমি আসলেই যাও নাই? আমি তো দেখলাম। তো পরের দিন যে ঠিক সেই একই নার্স তার সাথে রাতের বেলা ডিউটিতে ছিল, প্রথমে তিনি নার্সকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা কালকে রাত্রে যে আমার হাজব্যান্ড এসেছিল, আপনি তো এখানে বসেছিলেন, আপনি কি দেখেছিলেন? আমি যে আমার হাজব্যান্ডকে নিচে যেতে বললাম, বলে যে আপনাকে দেখেছি, কার সাথে আপনি কি করছেন একা একা আমি বুঝতে পারছিলাম না, আপনি তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, একা একা কাকে কি বলছিলেন আমি আসলে বুঝিনি, আসলে খেয়াল করি নাই, কিন্তু আপনার সাথে আমি কোনো পুরুষ মানুষকে কালকে রাতে দেখিনি। ভাইয়া তো পরের হিসাব। আপনি নিচের থেকে দৌড়ে আসলেন, রুগী দেখলেন, পরে আপনি দেখলেন যে ব্যালকনিতে, আপনি দেখলাম যে আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে বারান্দার যে পাশটা গ্রিল সে পাশে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলছেন, কিন্তু আমি আসলে এই জিনিসটা খেয়াল করতে চাই নাই। কিন্তু আপনি কি একা একা বিড়বিড় করছেন, মনে করেছিলাম হয়তো আপনি কিছু জিনিস চিন্তা করছেন, মাঝে মাঝে কিছু জিনিস চিন্তা করতে হয়, কিন্তু আমি কাউকে আপনার সাথে দেখি নাই। তো তিনি সাথে সাথে দৌড়ে যে জায়গাটা তিনি টিফিন ক্যারিয়ার বক্সটা, ওই টিফিন বক্সটা রেখেছিলেন টিনের, সেটা ওই যে জায়গায় রেখেছিলেন সেই জায়গায় যান, যে দেখেন সেটা সেই জায়গায় নেই। ওই জায়গাটা আসলে কেউ যায় না বা কেউ জিনিস হাতটা দেয় না, এটা একটা বক্সের মতো ফাইল। তো তিনি ওই জায়গাটায় যেহেতু রেখেছিলেন, তার স্পষ্ট মনে আছে যে গতকালকে তিনি এই জায়গাটায় বক্সটা রেখেছেন, কিন্তু সেটা সেই জায়গায় আর নাই। এরপরে 1-2 দিনের মধ্যে কোনো প্রবলেম তিনি 1-2 দিনের মধ্যে কোনো কিছু ফেস করেন নাই, কোনো কিছু দেখেন নাই। যেটা সবচেয়ে বেশি কঠিনতম স্ট্রাইক তার মাথার মধ্যে করে, সেটা হচ্ছে তার ঠিক 2 দিন পরেই তার হাসপাতালে একজন রোগী আসেন। রোগীটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 40-45। তো পেশেন্ট নিয়ে তারা আসলে, তিনি এইখানে ডিপার্টমেন্টে ছিল, মাঝে মধ্যে ওতে হেল্প করতে যেতে হয়। তিনি ব্রাইট স্টুডেন্টও ছিল, অত বেশি স্টুডেন্টও না ওই সময়, এত বেশি ডাক্তারও ছিল না ওই সময়। তো যেহেতু অল্প সংখ্যক ছাত্রছাত্রী, এখন যেমন অনেক বেশি বেশি ছাত্রছাত্রী ক্লাসে একটা ক্লাসে থাকে, আর তখন এত বেশি ছিল না। তো তখন এটা হসপিটাল কাম মেডিকেল কলেজ। তো তিনি ওই জায়গায় যে দেখেন, ওই ইন্টার্ন স্টুডেন্টরা ক্লাস, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তো আসে মাঝে মাঝে পেশেন্ট দেখার জন্য, কিন্তু যেহেতু তার রাতের বেলা ডিউটি, ওই সময় মেডিকেল স্টুডেন্টরা থাকে না। তো তিনি দেখলেন যে একটা পেশেন্ট আসে রাতের বেলা, রাত্রে 12:30 বা 1:45 দিকে একটা পেশেন্ট আসে, ইমার্জেন্সি কেস এসে, পেশেন্টের হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে বা কোনো একটা কারণে পেশেন্টের অবস্থা খুবই খারাপ। সব ডাক্তারদেরকে ডাকা হয়েছে ওই জায়গায়, এবং সবাই হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছিল ওখানে, যে কজন ডক্টর উপস্থিত ছিল। পেশেন্টের একটা সময় মারা যায়। পেশেন্টটা মারা যায় ঠিক 1:05 মিনিটে। সিপিআর দেওয়া শেষ, অনেক চেষ্টা করা হলো এবং ইনজেকশন দেওয়া হলো, কোনো কিছুতেই পেশেন্টকে আসলে সার্ভাইভ করানো গেল না। পেশেন্ট বাঁচলো না, পেশেন্ট মারা গেল। তো পেশেন্টের লাশটা ওই হসপিটালের ব্যালকনিতে রাখা ছিল, লাশটা নিয়ে ব্যালকনিতে রাখা ছিল। পেশেন্টের আত্মীয় স্বজনদের প্রচণ্ড কান্না। তো সবচেয়ে বেশি চেষ্টা করেছিল তার কলিগরাই, যেখানে ওই সময় যারা উপস্থিত ছিলেন ইমার্জেন্সিতে। তিনি দূর থেকে তো পেশেন্টটাকে দেখছিলেন, তারা ডাক্তাররা সব একটা জায়গায়, দূর থেকে তো পেশেন্টটা দেখছিলেন। তো তিনি শেষ করে উপরে, যেহেতু ওখানে নিচে লাশ রাখা হয়েছে, তাদের তো এইটাই কাজ, মাঝে পেশেন্ট আসছে, কত মানুষ তাদের হাতের সামনে মারা যাচ্ছে, সার্জারি করা অবস্থা, ওটির মধ্যে মারা যাচ্ছে। তো তিনি ওখান থেকে চলে আসেন, আর তার ওই সময় শরীরটা ভালো লাগছিল না, বেশ খারাপ লাগছিল। তো উনি দেখলেন যে উনি যখন তার ডিপার্টমেন্টে আসলো, ওই নার্সরাও নিচে গিয়েছিল, তারাও উপরে আসেন। কিন্তু মানুষ মারা গেলে তখন আসলে এখন যেরকম একটা হাইপলেস থাকে, মানুষের হাইপ তেমন থাকে না, তখন অনেক হাইপ থাকতো ডাক্তারদের মধ্যে, রোগীদের মধ্যে, যে একটা মানুষ মারা গেছে নিচে। রোগীর আত্মীয় স্বজন যারা ওই জায়গায় উপস্থিত থাকে, তারাও এই দিক সেদিক করে দেখতে যেত, লাশটা দেখার জন্য তারা একটু উৎসুক থাকতো, অনেকটা উৎসুক জনতার মতো। তো ওই মুহূর্তে ফ্লোর একদম খালি, এবং ওইখানে ডিপার্টমেন্টে যেসব পেশেন্ট ছিল, ফ্লোরে কোনো পেশেন্ট ছিল না, রোগী ফ্লোরে ছিল না ওই মুহূর্তে। তো রোগীরা সবাই ঘুম ওই সময়। তো তিনি ওই যে জায়গায় নার্স স্টেশনটা, সেই জায়গায় বসেছিলেন।
বসে বসে তিনি চিন্তা করছিলেন, গল্পের বই পড়ছিলেন। আসলে রিপনের সময় তিনি একটা গল্পের বই পড়ছিলেন, এমন সময় তিনি দেখলেন যে তার পায়ের নিচে দিয়ে বিড়ালের মতো কি জানি একটা গেল। তখন তিনি যেটা অবাক হইলেন, বিড়াল তিনি ভালো করে বিড়ালের মতো কি ঘেসে গেল, বিড়াল যেভাবে পায়ের মধ্যে ঘেসে যায় সেরকম ভাবে ঘেসে গেল। তিনি মাথা নিচু করে দেখলেন যে একটা বাচ্চা তার পায়ের পাশে ঘেঁষাঘেঁষি করছে, অনেকটা বিড়ালের মতো। ছোট বাচ্চা, ওই যে বাচ্চার বয়স 8-9 মাস হতে পারে, এবং সেই বাচ্চাটা হামাগুড়ি দিতে পারে। তিনি সাথে সাথে পাটা সরিয়ে উপরে উঠে যান, এই আপনি, চিৎকার দিয়ে ওঠেন। তো তিনি বাচ্চাটাকে ধরতে যাবেন, বাচ্চাটা আস্তে করে ওই যে গাইনি ডিপার্টমেন্ট সেটার ভেতরে ঢুকে গেল। তো তিনি মনে করছিলেন যে হয়তো কোনো রুগীর আত্মীয় স্বজনের কেউ হবে, বা রুগীর অ্যাটেন্ডেন্টের সাথে, বা রুগীর নিজের বাচ্চা হতে পারে। তো তিনি এগিয়ে যান যে কি অবস্থা দেখার জন্য। তিনি এগিয়ে দেখেন যে ওখানে কেউ নাই, একটা বাচ্চাও নাই। বাচ্চাটাকে তিনি স্পষ্ট দেখেছেন যে ওই ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে যেতে। তিনি দেখলেন যে আর কাউকে দেখা যাচ্ছে না। মানে তিনি ভালো মানে লাইটও জ্বালাতে পারছিলেন না, কিন্তু তিনি প্রপারলি বাইরে যতটুকু আলোতে বোঝা যাচ্ছিল ভেতরে যে ওখানে কেউ নাই, মানে তেমন বাচ্চা নাই। বাচ্চা থাকলেও হাসাহাসি বা বাচ্চার কান্নার শব্দ আসবে। যে বাচ্চাটা হাসতে হাসতে চলে গেল হামাগুড়ি দিতে। তার তখন বলে যে উনি ফাইজুল ইসলাম ভাই বলেছেন যে উনি যখন এটা শেয়ার করেছেন তখন হাত আর নাকি তার শরীর কাঁপছিল, এরকম শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো তিনি আবারও স্টেশনে আসেন এবং আসলে নিচে নেমে তার বন্ধুদের কাছে বলেন যে এক বান্ধবী আছে, তার খুব ক্লোজ বান্ধবী, সেদিন তার বান্ধবীরও ডিউটি ছিল অন্য ডিপার্টমেন্টে। তো তিনি তার বান্ধবীকে যে বলেন যে দোস্ত, আমি এরকম একটা সমস্যায় পড়লাম, আমি এরকম দেখেছি, আসলে আমার থাকতে ভয় করছে, আমি কিছুক্ষণ তোর সাথে থাকবো কিনা? বলে হ্যাঁ তুই থাক, সমস্যা নেই। তো তিনি তার ওইখানে ছিলেন এবং নার্সদের বলে আসেন যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে, তুমি বলে আমি এই ডিপার্টমেন্টে আছি, তুমি ডাক দিয়ে নিয়ে যাও আমাকে। তো সে ওই জায়গায় তার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ সময় কাটায়। রাত 3-3:30 দিকে ওই হাসপাতালের নিচের পিছনে একটা ক্যান্টিন আছে, সেটা মোরলেস রাতের বেলা খোলা থাকে, অ্যাটলিস্ট চা পাওয়া যায়, অন্য কোনো খাবার না পাওয়া গেলেও তিনি তার ফ্রেন্ড, আরও কিছু ছেলে ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে যেখানে চাটা খেয়ে রুমে আসেন, মানে নার্স স্টেশনে আবার আসেন। তো নার্স স্টেশন আসার পরে চা না খেলে তো রাতে সজাগ থাকা কষ্ট করে, এবং ফ্লাস্কের চা তখন ওই দিন শেষ। তো তিনি হঠাৎ করে এই একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। তখন তিনি কনফার্ম হয়ে যায় যে ভিতরে কোনো বাচ্চা আছে। তো তিনি বারবার খোঁজার চেষ্টা করছিলেন ওই ভিতরে ঢুকে, যে জায়গায় রুগী, সে যে কোনো বাচ্চার কান্না পাচ্ছিলেন না। তবে তাকে কান্নাটা লিড করছিল সিঁড়ির কামরার দিকে। তিনি আস্তে আস্তে সিঁড়ির কামরার দিকে যান। তিনি যে দেখেন যে কান্নাটা লিড করছে নিচের দিকে। তিনি নিচের দিকে যান, নিচের দিকে হাঁটতে সেই কান্না তাকে লিড করতে এবং সেই কান্নার মায়া জালে পড়ে তিনি অনেক দূর হাঁটতে থাকেন। একটা পর্যায়ে যে জায়গায় লাশগুলো নিয়ে এসে রাখা হয়, অনেক সময় বেওয়ারিশ লাশ আসে, তো সেই লাশ ঘর অথবা মর্গ যেটা বলা হয়, ওই সময় এতটা এস্টাবলিশড মর্গ ছিল না, মাঝে মাঝে লাশ আসলে সে জায়গায় রাখা হয় এবং মোস্টলি লাশগুলোই রাখা হয়। তিনি দেখলেন যে বাচ্চাটার শব্দ বা কান্নাটার শব্দ সেই লাশ ঘর থেকে আসছে। তিনি একটু আগান। সেই রুমটা খুব বেশি বড় ছিল না, হয়তো 20 ফিট বাই 20 ফিট রুম ছিল, খুব বেশি বড় ছিল না। তো তিনি ওই রুমটার কাছে যান। রুমটার কাছে যেয়ে দেখেন যে স্ট্রেচারের মধ্যে, মানে ওই সময় ওই মুহূর্তে কোনো লাশ তিনি দেখতে পান না, তবে স্ট্রেচারের মধ্যে একটা ছোট বাচ্চার দেহ পড়ে আছে, সেটার উপরে ছোট্ট একটা কাফনের কাপড় দিয়ে বডিটা ঢাকা। তিনি প্রথমে ভয় পেয়ে যান, কারণ এই কান্না এক নম্বর হচ্ছে বাচ্চার কান্না, 2 নম্বর সেই কান্নাটা তাকে উপর থেকে লিড করে নিয়ে এসে নিচে এই রুমের কাছে নিয়ে এসছে। তিনি তখন ভয় পেতে থাকেন। তিনি ওই জায়গা থেকে একটা দৌড় দেন, কারণ আগের অস্তিত্বগুলো, যেসব জিনিসগুলো তিনি আগের থেকে টের পেতেন, সেসবগুলো যদিও মাঝে মধ্যে গ্যাপ দিত বা সেসব জিনিসগুলো তাকে কখনো ক্ষতি করেন নাই, কিন্তু তার এই হাসপাতালে ইন্টার্ন লাইফ শুরু করার পর থেকে এই কয়েকদিন যাবৎ তিনি বেশ কিছুদিন সাফার করছিলেন। তো তিনি তার হাজব্যান্ডের সাথে বিষয়টা ওই সময় চলে আসেন এবং সকালবেলা তিনি হাজব্যান্ডের সাথে বিষয়টা শেয়ার করেন। বাসায় থাকা অবস্থায় তার কোনো প্রবলেম হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল তিনি যখন নাইট ডিউটিতে আসেন। তো একটা পর্যায়ে যখন তার দিনের বেলা ডিউটি শুরু হয়, তখন তিনি এসব জিনিস আর ফেস করছিলেন না। তিনি মনে করলেন যে তার রাতের বেলা এই সমস্যা, রাতের বেলা কোনোভাবে সার্ভাইভ করতে হবে এবং আমি একগুচ্ছ মানুষের সাথে থাকবো, আমি একা একা মুভ করবো না, এরকম প্ল্যানিং হলো যে রাতের বেলা ডিউটি পরেও। তো সেইবারের পরে যখন দিনের বেলা ডিউটি শেষ হলো, রাতের বেলা ডিউটি শুরু হলো, সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন ছিল শুক্রবার, এবং তার ওই দিনটা শরীরটা বেশ খারাপ লাগছিল, কিন্তু তারপরও আসতে হয়েছিল।
কারণ তাদের যে ডিপার্টমেন্ট ইনচার্জ আছেন, সে মানে মেডিকেল অফিসার আছেন, সে খুব ঝামেলা করছিল, তার সাথে একটা ঝামেলা হচ্ছিল। তো সব মিলে এগুলি অনেক ডাক্তাররা যারা আছেন তারা বোঝেন। তো সেই অবস্থায় তিনি আসলে ইউনিভার্সিটি মানে কলেজে আসেন, মানে হসপিটালে আসেন। হসপিটালে আসার পর তিনি ওই সময় নার্সদের স্টেশনে, কারণ তখন তিনি আর গাইনি ডিপার্টমেন্টে ছিলেন না। তো তিনি যেখানে কাজ করছিলেন সেই জায়গাটা দুই পাশ মিলে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো তিনি মাঝখানে ঠিক। তো তিনি কাজ করছিলেন, হঠাৎ করে একটা লোক এসে রাতের বেলা 12:30টার দিকে 1টার দিকে লোক এসে জিজ্ঞেস করলো, মা আমি এখন এরকম ফিল করছি, আমার কি কোনো ওষুধ খাওয়া দরকার আছে নাকি? একটা রোগীর সাথে তিনি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। কথাবার্তা শেষ করে তিনি চা খেতে নিচে নামেন, বন্ধু বান্ধবরা ডাকাডাকি করেন, তার চা খেতে নিচে নামেন। তো চা খাওয়া শেষ করে তিনি আবারও নার্স স্টেশনে আসলেন। ওই মুহূর্তে তার সাথে যে নার্স একজন ছিল, সেটা অন্য নার্স, সেই নার্সটা কিছুক্ষণ পরে সেখান থেকে হয়তো ভেতরে যায় বা কোনো একটা কারণে ওই জায়গায় ছিলেন না। তিনি দেখলেন একটা মানুষ বসে আছেন এবং তার ডিপার্টমেন্টটা যে জায়গায় নার্স স্টেশনটা তার কাছ থেকে সিঁড়ির কামরা খুব বেশি দূরে না। তিনি দেখলেন যে একটা লোক, তিনি যে নার্স স্টেশনে ছিলেন সেই জায়গায় একটা লোক বসে বসে ওই যে সিঁড়ির কামরায় বসে বসে কান্না করছে। একটা বয়স্ক লোক বলতে হলে অলমোস্ট যে বয়স একদম বুড়া বয়স না, একটা সার্টেন এজের। তো তিনি পেছনটা দেখতে পাচ্ছিলেন। তিনি চেয়ার থেকে উঠে গেলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই, কান্না করছেন কেন? এখানে কান্না করছেন কেন? এখানে বসেন না, নিচে যে আপনি যে জায়গায় রুগীর মানে অ্যাটেন্ডেন্টরা থাকে সেই জায়গায় চলে যান, এই জায়গায় বসেন না, এই জায়গায় মানুষজন উঠানামা করে, এই জায়গায় বসেন না। তো সেই লোকটা তার কথা ভ্রুক্ষেপ করছিল না, তার কথাটা আসলে শুনছিল না। তো তিনি আবারও বলেন যে, দেখেন ভাই, এই জায়গা থেকে চলে যান। তো ওই লোকটা উঠে দাঁড়ানোর পর তিনি অলমোস্ট পড়ে যাওয়ার মতো অবস্থা, তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরে তখন দেখেন যে তিনি ওই কমন রুমে সে জায়গায় শুয়ে আছেন এবং সে জায়গায় একটা সোফার মতো বেড ছিল, সে জায়গায় তিনি শুয়ে আছেন। সবাই তাকে পানি টানি ছেটানোর পর তিনি যাকেন, ওই জায়গায় তার ফ্রেন্ডরা, অন্য ডিপার্টমেন্টে মেডিকেল অফিসাররা সবাই চলে এসছে। তিনি তাকে জিজ্ঞেস করলো যে, তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তুমি যে পড়েছো, বেশ শব্দ হওয়ার পর লোকজন জড়ো হয়ে গেছে। তো তিনি বললেন যে আমার মাথাটা ঘুরাচ্ছিল। তিনি আসলে বলছিলেন না তাদেরকে, ডাক্তার মানুষ, তাদেরকে যদি এসব কথা বলা হয় তখন তারা আসলে পজিটিভলি নেবেন না। তিনি তার হাজব্যান্ডকে বললেন যে, দেখো, আমি কালকে রাতের বেলা একজন লোককে সিঁড়ির কামরায় কান্না করতে দেখছিলাম। তো আসলে আমি লোকটার পেছনটা দেখতে পাচ্ছিলাম, লোকটার সামনে দেখতে পাচ্ছিলাম না। লোকটা যখন উঠে দাঁড়ায় তখন 15 দিন আগে আমি যখন গাইনি ডিপার্টমেন্টে ছিলাম, আমি একটা রোগীকে আসলে তখন রাত্রেবেলা ইমার্জেন্সি পেশেন্টটা ছিল, আসার পরে রোগীটাকে ইমার্জেন্সি সিপিআর দেওয়া হয়, কিন্তু রোগীটা সার্ভাইভ করে না। সেই পেশেন্টকে আমি সিঁড়ির কামরায় বসে কান্না করতে দেখছিলাম এবং কি অবস্থায় সেই পেশেন্ট শব্দ করছে কান্নার, কিন্তু যখন পেশেন্ট আমার দিকে ঘুরে তাকালো আমি দেখি পেশেন্টটা হাসছে আর পেশেন্টের 2 দাঁতের মাঝখান থেকে রক্ত 2 গাল বেয়ে পড়ছে। আমি অজ্ঞান হয়ে গেছি, কারণ আমার সামনে আস্থা ডেড বডি দিয়ে আমি কাটতে পারবো, কিন্তু এই জিনিস যখন আমার চোখের সামনে আসে আমি ওই সময় আর থাকতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে ইন্টার্ন করতে। আমি কি 6 মাস গ্যাপ নিব নাকি? ইন্টার্ন দরকার হলে 6 মাস পরে করব। তো তার হাজব্যান্ড বলে যে, দেখো, ফার্স্ট অফ অল তুমি একটু রেস্ট নাও, আমি দরকার হলে আমি কথা বলি, ডিপার্টমেন্টের সাথে কথা বলি, ওখানে কথা বলে আমরা জিনিসটাকে সর্ট আউট করা ট্রাই করি। তুমি অসুস্থ হলে কেন প্রতিদিন যাবা এবং প্রতিদিন এরকম অসুস্থতার কথা বলবা? আর এই ধরনের কথাবার্তা তুমি কাউকে বলে তোকে বিশ্বাস করবে না। তো এক কাজ করো, তুমি 1 মাস ব্রেক নাও, অথবা 20 দিন ব্রেক নাও, অথবা 10 দিন ব্রেক নাও, যেভাবে নাও। ব্রেক নিয়ে তুমি, যেহেতু মেডিকেল অফিসাররা আছে, এটা একটা হয়তো সর্ট আউট করা যাবে। তো তিনি কথাবার্তা বলেন, কিন্তু তাকে আসলে ছুটি দেওয়া হয় 10 দিন পরে, কারণ ওই পরে যে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল সেই ডিপার্টমেন্টে সহজ থাকে। আসলে খুব সহজও না, তিনি ওই জায়গায় ছিলেন, মেডিকেল অফিসাররা তাদের হেল্প করছেন, একটা মেডিকেল অফিসার অলওয়েজ থাকেন, কিন্তু তিনি যখন ওই সময় ওই জায়গায় ছিলেন, যে কয়বারই তিনি এই ইনসিডেন্টগুলোর সম্মুখীন হন, তখন ওই সময় কোনো মেডিকেল অফিসার ছিল না। তো যাই হোক, তিনি যখন কথাবার্তা হাজব্যান্ডের সাথে শেষ করার পরে কথাবার্তা বলে ফিক্স করে যে না, তিনি আসলে ছুটি নেবেন, কিন্তু তার ছুটি দিল না। তো ছুটি না দেওয়ার কারণে তাকে 10 দিন যেতে হচ্ছিল মেডিকেল কলেজে। তো হাসপাতালে থাকা অবস্থায় 5 দিনের দিন, সেদিন খুব বৃষ্টি ছিল বাইরে, এবং ওই দিন অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, সেটা হচ্ছে ওই 8-10 দিনের সময় প্রথম বৃষ্টি। তো তার বান্ধবীরা ওই
ওই সময়ে যতটুকু ইচ্ছা যে বৃষ্টি হচ্ছে সবাই আয় বৃষ্টিতে হাতটা দিই, বৃষ্টিতে হাত দিয়ে হাত পিছাই। তো শেষ করার পর তিনি আবার উপরে একটা ইমার্জেন্সি আসে, একটা নার্স তাকে তাদের ওই ডিপার্টমেন্টে যে নার্স আছে তিনি যে নার্সের সাথে ছিলেন ডিপার্টমেন্ট ওয়াইজ, সেই নার্স তাকে এসে বলেছে আপা তাড়াতাড়ি আসেন। তো তিনি ঘুরে তার কথা শুনে উপরে চলে যান। উপরে চলে যাওয়ার পর তিনি দেখলেন যে নার্সটা তাকে যে নিয়ে আসছে তাকে এসকর্ট করে রুমে গেল না, নার্সটা চলে গেল বারান্দার থেকে সোজা সোজা একদম ডেড এন্ড, ওই জায়গায় কোনো রুম নাই, কিচ্ছু নাই, ওই জায়গায় একটা স্টোর রুম আছে। নার্সটা সেই স্টোর রুমটা খুলে ভেতরে ঢুকে গেল। তিনি বললেন যে নার্স আমাকে নিয়ে আসলো নিচের থেকে, ওই নার্স ওই রুমের মধ্যে ঢুকে গেল কিভাবে? ওই রুম তো আমি কখনো কাউকে খুলতে দেখি নাই। তিনি এই রুমটার কাছে যান, কাছে যাওয়ার পরে রুমটা খোলার চেষ্টা করলেন, রুমটা তিনি খুলতে পারলেন না। রুমটা বাইরে তালা দেওয়া, দূর থেকে বোঝা যাচ্ছিল না বাইরে তালা ঝুলছিল কি ঝুলছিল না, কিন্তু তিনি জানেন সেই রুমটা সবসময় লক থাকে। ওই রুমটার মধ্যে অনেক জিনিসপত্র, কাপড় চোপড়, ময়লা টয়লা সব একটা স্টোর রুমের মতো। তো তিনি ওই রুমের যাওয়ার কাছাকাছি যে দেখে যে এটা মিডিয়াম সাইজের তালা ঝুলছে, তালা লক করা। এই নার্স কিভাবে ঢুকলে এটার ভিতরে? তিনি কাছে আসলেন, তিনি নার্স স্টেশনে দেখলেন, নিচে নামলেন, তার বান্ধবীদের বললেন যে শোন না, তার বান্ধবীদেরকে জানালেন, বন্ধুদের জানালেন, আর সবাই হাসাহাসি করবে, পচাবে। তো সেই জিনিসটা চিন্তা করে তিনি বন্ধুদের জানালেন না, তিনি তার বান্ধবীদের জানালেন যে দেখ উপরের নার্সটা যে আমার সাথে ছিল সেই নার্সটা আমাকে নিচে ডাকলো, নিচে ডাকার পরে এরকম উপরে উঠলাম, উপরের পর নার্সটা চলে গেল, দূরে দরজা খুলে সে একটা রুম সুইচ, আমাদের ওই কর্নারের স্টোর রুমটা আছে না, সব বান্ধবীরা সবাই চিনে, ওই স্টোর রুমে ঢুকে গেল। ওই রুমটা আমি যাওয়ার পরে সামনে দেখি তালা দেওয়া। পরে সেই নার্স যেই নার্সকে ডাকলো সেই নার্সের চেহারা তো সেই নার্সকে তো সাথে চেনে, বলে যে এই তুমি নাম ধরে জিজ্ঞেস করার পর যে তুমি আমাকে ডাকলা নিচে, আপনি কি? আমি তো ভিতরে ছিলাম, আমি তো আপনাকে ডাকি নাই, আর ডাকার মতো কোনো রিজনও হয় নাই আপনি। তখন তার বান্ধবীদের বললো যে নার্স কি আমাকে দেখেছিল? তুই দেখেছিস? বলে না, তুই না হঠাৎ করে ঘুরে দৌড় দিলি একটা, আমি তো কাউকে দেখলাম না তোর সাথে। তো তিনি তখন কনফার্ম হয়ে যান যে না, আমি নাইট ডিউটি করতে পারবো না, আমার এখন কমপ্লিট বিশ্রাম দরকার। তিনি ঢাকায় চলে আসেন। তার বাবার ওই সময় পোস্টিং ঢাকায় ছিল। এটা তখন 1963 সালের মাঝামাঝি সময়ের ঘটনা, 1963 থেকে 64 রানিং আর কি। তো এরকম করে প্রায় 10-15 দিন তিনি এক মাস যাননি বাসায়, এবং তিনি সাইকিয়াট্রিস্ট দেখান। তার সমস্যার কথা হুজুরদের দেখানো হয়, ইমাম সাহেবরা বিভিন্ন রকমের পানি পড়া দিয়েছিল। তো পানি পড়া সেই রিচুয়ালসগুলো তিনি আগেও যেহেতু একবার করেছেন, আবারও করেছেন, যদি না আসে বা কিছু একটা। পরবর্তী সময়ে 1 মাস থাকার পর তিনি যখন আবারও জয়েন করেন, তখন তাকে বলে দেওয়া হয় যে ইন্টার্নি তোমাকে 1 মাস বেশি করতে হবে, আদারওয়াইজ অনেক পে আছে। তো তাকে তিনি রিকোয়েস্ট করেন যে দেখেন আমি রাতের বেলা করতে পারছি না, আমাকে ওষুধ দিয়েছে ডক্টর, আমি রাতের বেলা ইন্টার্ন করতে পারবো না, রাতের বেলা ডিউটিতে থাকতে পারবো না, যে সময়গুলোতে আমার রাতে থাকবে সেসবগুলো যদি আমাকে চেঞ্জ করে দিনের বেলা দেওয়া হয় আমার জন্য উপকার হবে। তো ওই একজন মেয়ে মানুষ, এবং সেই হিসাবে তার আপিলটা অ্যাকসেপ্ট করা হয়। এরপরে পুরো ইন্টার্ন লাইফটা তার শেষ হয় এবং কোনো প্রবলেম হয় না দিনের বেলাতে। বাসার মধ্যে তিনি কোনো প্রবলেম ফেস করছিলেন না। রাতের বেলা টুকটাক এদিক সেদিকের শব্দ, কুকুর কান্নার শব্দ, কুকুর ডাকার শব্দ, ওই এলাকায় তিনি যে জায়গায় থাকতেন সে জায়গায় কখনো কুকুর তিনি মুভ করতে দেখেন নাই, কিন্তু কুকুর ডাকা, রাতের বেলা কান্নার শব্দটা প্রায় সময় পেতেন। তো এইগুলো তিনি ভ্রুক্ষেপ করেছেন, এগুলো শুনেই বড় হয়েছেন, এগুলি অনেক সময় অবৈধ দেখতেন, কিন্তু হাসপাতাল রিলেটেড কোনো প্রবলেম তিনি আগে ফেস করেননি। এরপরে প্রায় 7 থেকে 8 মাস তিনি মোরলেস তখন নর্মাল ছিলেন, এবং তার হাজব্যান্ড এবং তিনি ডিসিশন নেন তারা কলকাতায় যাবেন কিছু ফার্দার ডিগ্রিজের জন্য। আর ওই মুহূর্তে তখন যুদ্ধ তখনও শুরু হয়নি, আর তখন বিসিএস পরীক্ষার নিয়ম ছিল, মানে বিসিএস পরীক্ষার মতো এরকম প্রিপারেশন এখনকার মতো যেমন সবাই নেয় তখন এরকম ছিল না। বিসিএস পরীক্ষার নিয়ম ছিল, তখন পাস করার পরে সবাই রুগী দেখতে পারতো এরকম চেম্বারের মধ্যে বসে, এবং তারা যেহেতু একটু মফস্বল এরিয়াতে ছিল বেশ কিছুদিন, সেখানে রুগী দেখেছেন। পরে তারা ঢাকায় ব্যাক করে ঢাকায় তারা রুগী দেখা শুরু করেন। তো যখন কলকাতা থেকে কিছু ট্রেনিং নিয়ে আসার পরে তারা ঢাকায় এসে রুগী দেখা শুরু করেন। তো তখন আসলে আর প্রবলেম তিনি তেমন একটা ফেস করছিলেন না, ফেস করেন হচ্ছে তার বাসায়। তখন নেক্সট প্রবলেমটা ফেস করেন, তখন তাদের বাসা ছিল এরকম দোতলা একটা বাড়ি, তিনি তার হাজব্যান্ড সহ থাকা শুরু করলেন। পারিবারিকভাবে তখন আর কোনো প্রবলেম ছিল না তাদের বিয়ে নিয়ে, এবং তার বাবা মা মানে ডক্টর হোসনে আরা, তার বাবা মা তখন তাদের বাসায় আসেন বেড়াতে, কারণ তখন তার বাবার
তো তখন তার বাবা রিটায়ার্ড হয়ে গেছেন এবং তখন ঢাকায় তাদের নতুন বাড়ি হচ্ছে আর কি। তো নতুন বাড়িটা তখন সে শুরু হয়েছে কিন্তু কমপ্লিট হয় নাই। তো তার বাবা তখন পেনশনের টাকা দিয়ে, যে টাকাটা উইথড্র হয়েছে, তখন তার বাবা বাড়ি করার জন্য প্ল্যান করছিলেন। আর তখন তো আসলে পূর্ব পাকিস্তান ছিল, তখন এরকম যুদ্ধ তখনও শুরু হয় নাই। 1967-8 তখন আসলে এক্স্যাক্ট ইয়ারটা তার মনে নাই। এখন তো তাদের অনেক বয়স হয়ে গেছেন। তো এখন দুইজন, আসলে সত্যি কথা ডক্টর তাহের তিনি আর বেঁচে নাই, তিনি ডক্টর হোসনে আরা তিনি ঘটনা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে, এবং তিনিও বেশ বয়স্ক এবং যতটুকু তার মনে আছে ততটুকুই তিনি ফাইজুল ইসলাম ভাইকে শেয়ার করেছেন। তো তার সন্তানরা তাকে আসলে বলতে দিচ্ছিল না, তার সন্তানরা এই বিষয়টা বেশ ভালোই জানতো, কিন্তু ফাইজুল ইসলাম ভাই ঘটনাটা বাংলাদেশ থেকেই কালেক্ট করেছেন। এখন যখন বাংলাদেশে তিনি যখন গেছেন তখন তিনি কালেক্ট করেছেন। তো সব ঘটনা তিনি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলতে পারছিলেন না। আর তিনি অনেকদিন যাবৎ কানাডায় তার মেয়ের কাছে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে আছেন। তো তিনি যখন শেয়ার করেন বিষয়টা যে অনেকদিন যাবৎ কিছু হচ্ছিল না বা কিছু তিনি ফিল করছিলেন না, লাস্ট মোমেন্টে 1967-68 ওই সময়টায় তার যতটুকু মনে আছে এটাই তার শেষ ইনসিডেন্ট, যে সেদিন তিনি বাসার মধ্যে, তখন তার বড় ছেলে হয়েছে, বড় ছেলের বয়স 2 বছর, নতুন বাসা নিয়েছে ঢাকায়, এবং চাকরির সুবাদে তিনি তখন ঢাকা মেডিকেল কলেজে তখন চাকরি করতেন, হয়তো মেডিকেল অফিসার, কিন্তু সেটা তিনি প্রপারলি পরিষ্কার বলেননি। তো যখন তিনি চাকরি করছিলেন ওই সময়ের তখন ছোট বাচ্চা, তখন তার হাজব্যান্ড তখন ওই সময় ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতো। আসলে ঢাকা মেডিকেল কলেজের নাম বললাম, কিন্তু আমি আসলে বলছি না তুমি কোন সময়টা কোন টাইমে আসলে প্রপারলি আমি বলছি না, এটা যুদ্ধের আগের ঘটনা। তো তখন যেটা হচ্ছে যে তিনি যেটা বলেন যে তিনি রাতের বেলা বাসায় একা ছিলেন, তার বড় ছেলে সহ। তো বাসায় একটা কাজের লোক ছিল, কাজের বুয়া ছিল, তার বাসায় কাজের বুয়া, ওই সময় তার বাবা মা তার বাসায় আসেন। তো রাতের বেলা হঠাৎ করেই ইলেকট্রিসিটি ছিল না, তো রাতের বেলা তিনি হঠাৎ করে মোমবাতি এবং হারিকেন দুইটাই বাসায় ছিল। তো মোমবাতি জ্বালিয়েছিলেন, মোমবাতি জ্বালিয়ে হারিকেন তখন মোরলেস ঢাকা শহরে সবার বাসায় ছিল, অনেকের বাসায় হারিকেন ছিল। তো মোমবাতি জ্বালিয়ে তিনি চুপ করে বসেছিলেন। খুব বেশি রাত 10টা-11টা বাজে, তার হাজব্যান্ডের নাইট ডিউটি। তো তাহেরের সময় নাইট ডিউটি ছিল। তো তিনি যেটা করেছেন যে চুপ করে শুয়েছিলেন, তার বাচ্চাটা কান্না করছিল, বাচ্চাটাকে ফিট করে তিনি চুপ করে শুয়েছিলেন। বাচ্চা তখন 1.5 বছর, তার ছেলে তখন 1.5 বছর বা 2 বছর। রাতের বেলা হঠাৎ করেই তাদের বারান্দার মধ্যে, তারা দোতলায় থাকতেন, বারান্দার মধ্যে নক করা শুরু হয় এবং ডাকতে থাকে, হোসনে আরা, এই হোসনে আরা, খুব মায়াবী ডাক, হোসনে আরা, এই হোসনে আরা। তিনি পরিষ্কার শুনতে পাচ্ছিলেন মানে বারান্দা থেকে কেউ ডাকছে। তিনি একবার জিজ্ঞেস করেন, কে? এই হোসনে আরা, হোসনে আরা, মানে কে জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন কি, আমি দরজা খোলো বা আমি দরজা খোলো। তিনি তখন পরিষ্কার শুনতে পাচ্ছিলেন বারবার একই জিনিসই ডাকছে, কিন্তু তিনি যে বারবার জিজ্ঞেস করছেন কে কে, এটার কোনো উত্তর বা এটার কোনো সদুত্তর বা প্রতি উত্তর কেউ দিচ্ছিল না। তো তিনি আবারও কিছুক্ষণ পর, 5 থেকে 10 মিনিট পরে, রাতের বেলা, ওই গভীর রাত, তখন অনেক সময় তখন অবশ্যই গভীর রাত, এই হোসনে আরা, হোসনে আরা। তিনি আর কোনো ধরনের শব্দ না, আর মানে এই শব্দটা পরপর তিনি আর কোনো দেরি না করে সাথে সাথে তিনি তার বাবাকে ডাক দেন। বাবাকে বলেন যে বাবা দেখো এরকম শব্দ পাচ্ছি। তো অনেকক্ষণ তার বাবা তার রুমে বসেছিল, রাত আর গভীর হওয়া পর্যন্ত তার বাবা যতক্ষণ তার বাবা তার রুমে বসেছিল ওই শব্দ আর আসছিল না। তো তার বাবা বলল যে আসলে দেখো তুই মোমবাতি জ্বালিয়ে ঘুমা, এখন তো ইলেকট্রিসিটি আসলো না। তো কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি যখন চলে আসে, তো তিনি তখন লাইট চালিয়ে ঘুমাচ্ছিলেন, ডিম করে লাইট জ্বালিয়ে, তিনি ডিম লাইট চালিয়ে ঘুমাচ্ছিলেন। তার কাছে মনে হলো যে তার মুখের থেকে রক্ত বেরোচ্ছে। তো তিনি রক্তের টেস্ট পাচ্ছিলেন মুখের মধ্যে, সাডেনলি শুয়ে আছেন, শোয়ার মধ্যেই রক্তের টেস্ট পাচ্ছে। প্রথমে নোনতা লাগছিল। তিনি বলে যে এরকম টেস্ট আসছে কেন মুখের মধ্যে থেকে? তো মাঝে মধ্যে তো দাঁতের মধ্যে একটু ময়লা থাকলে বা দাঁতের থেকে মাঝে রক্ত বের হতো, কিন্তু এরকম তো তার প্রবলেম ছিল না। তো মুখের মধ্যে থেকে এরকম দাঁতের চিপার থেকে এরকম রক্ত বের হলো, একটা সময় রক্ত ভরে গেল মুখের মধ্যে। তিনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে যে এখনকার মতো যেমন হাই কোমর তো এরকম ছিল না, তিনি যখন কোমরের মধ্যে থুতু ফেললো, দেখলো যে লাল তলা পাকানো রক্ত তার মুখ থেকে বের হচ্ছে।
তখন খুব কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে, তার বাবাকে ডাক দিল। তার বাবা আসলো, তার বাবা এসে বললো যে তুই ঠান্ডা হ, মাথা ঠান্ডা কর, কই রক্ত কোথায়? বলে যে আমার কোমরের উপরে রক্ত পড়ে আছে। বলে তো আমি তো কোনো রক্ত দেখলাম না। বলে তো ভেজে চলে গেছে। কিন্তু তো বলে যে হা কর। তো উনি হা করার পর দেখলো যে মুখের মধ্যে কোনো রক্ত নেই। বলে তোর মুখে তো কোনো রক্ত কিছুই নাই। বলে না, আমি তো রক্ত দেখতে পাচ্ছিলাম। পরে তার বাবা বলে তুই রেস্ট নে, ওষুধ খা, তোর টেনশন কিছু নাই, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমরা আছি এই জায়গায়, আল্লাহ আছেন, আল্লাহকে ডাকতে থাক, কিচ্ছু হবে না। ঠিক পরের দিন তিনি ওই দিনটার ঠিক পরের দিনে তিনি তার ফুপু মারা যায়। পরে তিনি যখন ফুপুর মারা যায়, যখন ছোট বাচ্চা নিয়ে তার ফুপুর বাসায় যান, সবাই মিলেই যান, তার হাজবেন্ড সহ যান। তো জানার পরে তিনি, ফুপু ঢাকায় থাকতেন ফুপি, তো জানতে পারেন যে তার ফুপি এরকম সিঁড়ি থেকে পড়ে গেছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে যে মারা গেছে, যে পড়ে গেছে। তো মুখের মধ্যে নাকি 2-3টা দাঁত, মুখের মধ্যে রক্ত ভরেছিল, দাঁত নাকি ভেঙে গেছে পড়ে যাওয়ার কারণে। তো এটা তিনি রাতের বেলার ঘটনা। পরের দিন যখন ওই সবাই কান্না করছিল, হা হুতাশ করছিল, তখনই জানতে পারেন যে তার ফুপি এরকম সিঁড়ি থেকে পড়ে গেছে। পরে হাসপাতাল মাথায় আঘাত পাওয়ার পরে কোনো কথাবার্তা বলছিল না, খুব আহামরি সমস্যা ছিল না। পরে ডাক্তার বয়স হয়ে গেছিল, ডাক্তাররা বলেছে যে উনি বেঁচে নাই, মানে হাসপাতালে নেওয়ার পরই মারা গেছে। তো উনি আর এইসব রিজন আর খোঁজার চেষ্টা করেন, কিন্তু উনি যেহেতু মুখ ভর্তি রক্ত আমি দেখলাম নিজে, পরের দিনই আমার ফুপি মারা গেল। এবং এরপর থেকে এইসব জিনিসগুলা প্রায় সময় তার সাথে হতো, কিন্তু খুব আহামরি বড় সড়োভাবে তার সাথে আর হচ্ছিল না। অনেক দিন যাবত তিনি এইসব জিনিস বুঝতে পারতেন, বাতাস, গরম বাতাস, ঠান্ডা বাতাসগুলো বুঝতে পারতেন। এখনও মাঝে মাঝে বুঝতে পারেন কিনা সেগুলো তিনি এখন আর ঠিক করতে পারেন না, উনি বুঝে উঠতে পারেন না। কিন্তু আগে যখন বুঝতে পারতেন তখন বেশ ভয় পেতেন, লোকজনের সাহারা নিত। কিন্তু তার জীবনে পার্সোনালি ওই ট্রমাটাইজড হওয়া ছাড়া আসলে কোনো ধরনের বড় ক্ষতি হয়নি, কোনো মানুষজন তাকে এসে খুব বড় ক্ষতি করে না, কিন্তু এই জিনিসগুলো তাকে পীড়া দিত, বেশ কষ্ট দিত। এই জিনিসগুলো তাকে মেন্টালি ইফেক্ট করতো, তার উপরে একটা মেন্টাল প্রেশারে পড়ে যেতেন তিনি। তো ফাইজুল ইসলাম ভাই এই কথাগুলো কালেক্ট করেছেন ডক্টর হোসনে আরা ম্যাডামের কাছ থেকে, এবং আমি হোসনে আরা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই। আসলে ডক্টর হোসনে আরা এবং ডক্টর তাহের এগুলো কাছাকাছি নাম, এগুলি ছদ্মনাম আপনাদের সামনে আমরা ব্যবহার করেছি। এবং ডক্টর হোসনে আরা উনি খুবই ভালো ডাক্তার ছিলেন এবং অনেক রিনাউন্ড ডাক্তার ছিলেন সেই সময়ের আমলে। এবং ওই সময় তো এরকম যেমন বঙ্গবন্ধু তেমন সবাই যেমন পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল পড়াশোনা শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশনে যখন যায়, তখন এখন যেমন সবাই একটা টেনশন ছিল, পোস্ট গ্রাজুয়েশন করে টেনশন আছে পোস্ট গ্রাজুয়েশন করার, তখন এসবের এত প্রেশার ছিল না। বিসিএসসি শুরু হয় বাংলাদেশ সালে প্রথম 1973 অথবা 74 সাল থেকে সম্ভবত বিসিএস শুরু হয়। তো তখন বিসিএস এর এরকম মানে এত টেনশন ছিল না, সবাই হয়তো দেখা যেত যে পশ্চিম পাকিস্তানের থেকে ডিগ্রি নিয়ে আসছে অথবা কলকাতা থেকে ডিগ্রি নিয়ে আসছে, এরকম ডিগ্রি তখন বাংলাদেশে ডাক্তাররা হওয়ার পর ইভেন কি ডেন্টিস্ট্রিতে পড়াশোনা করতেন প্রথমে ঢাকা মেডিকেল কলেজে তাদের ক্লাস হতো। তো যাই হোক, সেসব জিনিসের কথা না বাড়াই, এটা ছিল ফাইজুল ইসলাম ভাইয়ের ঘটনা। ফাইজুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ।